আসসালামু আলাইকুম। আমরা ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে? আমার ভয়েস অনেক স্লো আসছে। একটু শুরু করবো। অপেক্ষা আমি ওই 9টা বাজে আমরা অনেকেই জয়েন করি এখন। নাকি শুরু করতে পারি না শুরু করবো ওটা অপেক্ষা আছে। অনুপ, আপনি মিউট করা মনে হয়, আপনি মিউটেড। আনমিউট করে তারপরে বলতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। আমরা আজকে আমাদের এই ওয়েবের নতুন জয়েন করার জন্য সবাইকে স্বাগতম। আমি ওয়াসিকুল ইসলাম আপনার সাথে আছি। তো আজকে আমাদের অ্যাসোসিয়েশন অফ প্রজেক্ট প্রফেশনালের ফার্স্ট ওয়েবিনার। আমরা এই অ্যাসোসিয়েশনটা তৈরি করার পিছনে একটা লম্বা স্টোরি ছিল। সো মোস্ট অফ দ্য পিপল আমরা যারা এখানে ইনভলভ ফ্রম দ্য ফর দ্য মুভমেন্ট ইভেন্ট অর্গানাইজেশনের জন্য, তারা সবাই আমরা কোনো এক সময় গন্ধপুর ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্টে কন্ট্রিবিউট করতাম কোনো একটা স্টেক হোল্ডার। সো আচ্ছা, উইথ টাইমস আমরা যখন মেজরিটি অফ পিপল আমাদের স্কিল ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন এবং এই আমাদের যে আর্টসটা প্রজেক্ট করার প্রতি, সেটার ভালোবাসাটা ওখান থেকে তৈরি। আমরা যখন ওই প্রজেক্টটা নেওয়ার পর 15% বিভিন্ন স্থানে বিভিন্ন স্টেক হোল্ডার কন্ট্রিবিউট করেছিলাম। তো আমাদের সঙ্গে মাঝে মাঝে দেখা হতো, আমরা ফিল করতাম বিভিন্ন ভাবে আমরা কিভাবে নলেজটাকে প্রমোট করতে পারি বা কিভাবে আমরা এখান থেকে স্কিল ডেভেলপ করতে পারি। ডেফিনেটলি উইথ টাইমস আমরা এক একজন এক এক জায়গায়, কেউ দেশে কেউ বিদেশে, বাট স্টিল নাও আমাদের ওই ভালোবাসার জায়গা থেকে আমরা ফিল করি যে প্রজেক্ট কন্ট্রোল প্রফেশনাল মতো একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার, যেখানে কিনা প্রফেশনালদেরকে গাইড করবে, ট্রেন করবে, অ্যাট দ্য সেম টাইম ওদেরকে এই ধরনের ইন্টারেস্টেড পার্সনদেরকে একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। আমরা পার্সোনালি ফিল করেছি যে যখন আমাদের জার্নির সময় এবং ভালো লাগার জায়গাটা এক্সপ্লোর করার সময় আমরা অনেক ধরনের গাইডেন্স রাইট টাইমে পেলে আমরা আরো ভালো করতাম। এরই ফলশ্রুতিতে গত 6 মার্চ আমরা একটা ইফতার পার্টিতে একসাথে হই। দ্যাট মোমেন্টেই আমাদের অফিসিয়ালি প্রজেক্ট কন্ট্রোল প্রফেশনালের যাত্রা শুরু হয়। তারপর থেকে আমরা লিঙ্কডইন গ্রুপ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং বিভিন্ন মিডিয়ামে আমরা এটার জন্য ওয়ার্কআউট করতে থাকি। রাইট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং এখান থেকে আমাদের ফার্স্ট ওয়েবিনারটা আমরা পারফর্ম করছি। আমরা আহ, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সো এরই ধারায় আমাদের আজকের ফার্স্ট ওয়েবিনারটি স্কিল অ্যান্ড নলেজ রিকোয়ার্ড ফর প্রজেক্ট কন্ট্রোল। এইখানে বেসিক্যালি আমরা চাচ্ছিলাম যে আমাদের যে অডিয়েন্স যারা আছে
তাদেরকে ওভারভিউ থেকে প্রজেক্ট কন্ট্রোল করতে কি কি ধরনের স্কিল দরকার, কি কি ধরনের নলেজ দরকার, এবং এই প্রজেক্ট কন্ট্রোলটা কি রকম ইম্প্যাক্ট ফেলে একটা প্রজেক্টের ক্ষেত্রে, সেই ব্যাপারগুলো জানানোর জন্য আমাদের স্পিকার আব্দুল মতিন ভাই, হি ইজ দ্য ওয়ান অফ দ্য প্রমিনেন্ট পারসন ইন দিস ইন্ডাস্ট্রি। বলতে পারেন যে উনি আমাদের মেন্টর। আমাদের কো হোস্ট ওয়ালিবুল আমাদের সাথে আছে, দিদারুল আলম আমাদের সাথে আছে। অ্যাট দ্য সেম টাইম ব্যাক ইন ডে ফয়সাল আলম, সাদমান সাদিক, বোরহান, সাইফুল ইসলাম সহ আরো অনেকে আমরা এখানে কাজ করছি আজকের ওয়েবিনারটাকে লাইভ করার জন্য। সো আমি যদি বলি প্রথমে প্রজেক্ট কন্ট্রোলটা কি। প্রজেক্ট কন্ট্রোলটা ওয়ান কাইন্ড অফ দ্য ব্রেন চাইল্ড অফ দ্য এক্সিকিউশন স্ট্র্যাটেজি অফ একটা প্রজেক্টের জন্য, যেখানে কিনা আপনার গাইডেন্স পাবেন প্রজেক্টটাকে কিভাবে আমরা চালালে আমাদের স্টেক হোল্ডারদের যে অবজেক্টিভটা আছে সেটাকে আমরা অ্যাগ্রিড অবস্থায় নিতে পারি। ডেফিনেটলি এখানে লিডারশিপ পয়েন্ট অফ ভিউ থেকে ইন্টিগ্রেট করতে হয় প্রজেক্ট লিডার, প্রজেক্ট ম্যানেজার অথবা প্রজেক্ট ডিরেক্টর। অ্যাট দ্য সেম টাইম আমাদের মাল্টি ডাইমেনশন যে ডিসিপ্লিন আছে, সাপ্লাই চেইন, কোয়ালিটি, কনস্ট্রাকশন, এইচএসসি, এদের সঙ্গেও কোলাবোরেট কাজ করতে হয়। সো আপনারা আজকের এই সেশনে আমরা আলোচনা করব কোর স্কিল রিকোয়ার্ড ফর প্রজেক্ট কন্ট্রোল, টেকনিক্যাল নলেজ এরিয়াস যেটা আমাদের দরকার, যেখানে আমাদের ফোকাসড হওয়া দরকার প্রজেক্ট কন্ট্রোল ইঞ্জিনিয়ারদের। আমাদের একটা ধারণা, আমাদের সফটওয়্যার প্রফিসিয়েন্সি ফর দ্য ইফেক্টিভ প্রজেক্ট কন্ট্রোল অ্যান্ড রিপোর্টিং, knowledge of standard and best practice, soft skill for the collaboration and change management in project control, career pathways, professional certification। এই টপিকস গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আশা করি এই সেশন শেষে আপনারা একটা গাইডেন্স পাবেন যে কিভাবে কোন নলেজ গুলো এবং কোন স্কিল গুলোর উপর ফোকাস করলে অ্যাজ এ প্রজেক্ট কন্ট্রোল প্রফেসর হিসেবে ক্যারিয়ার আপনার ভালো করা সম্ভব, এবং কিভাবে একটা টিমকে বেটার ওয়েতে গাইড করা সম্ভব প্রজেক্ট সাকসেসের জন্য। তো এই মোমেন্টে আমি আপনাদেরকে জাস্ট এই মোমেন্টে ইনভাইট করতেছি আমাদের স্পিকার মতিন ভাইকে। হি উইল গাইড ইউ অল দ্য সেশন, এন্ড সেশন শেষে আমরা ডেফিনেটলি আমরা ইন্টারেস্টিং কিছু ইনসাইটস পাবো যেটা আমাদের লাইফে অনেক হেল্প করবে। সো মতিন ভাই, ওয়েলকাম, প্লিজ টেক ওভার। Thank you, Anup, for your introductory speech on APCP journey. তো প্রথমে আমি দেখছি যে আমাদের কোহোস্টের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। অনুপ, দিদার এবং ওয়ালিউলকে কোহোস্ট হিসেবে অ্যাসাইন করে দেন, এবং আমরা এই প্রেজেন্টেশন দেখতে দেখতে কারো যদি আমাদের কোয়েরিজ থাকে আমরা প্রেজেন্টেশনের সময়ই যেন আমরা কোশ্চেন গুলো করি। আমরা লাস্টে গিয়ে এখান থেকে ডিসকাশন শেষে আর কি কোশ্চেন আনসার গুলো দেওয়ার চেষ্টা করবো আর কি, একটা ডিসকাশন সেশনে লাস্টে। জি শিওর ভাই। সো আমাদের সাথে কো-হোস্ট ওয়ালিউল এন্ড দিদারুল থ্রু দ্য সেশন মেইন কোশ্চেন গুলোকে ওনারা পিক করবে, এবং সেশন শেষে কোশ্চেন এন্ড অ্যান্সার মোমেন্ট সেশনে আমরা এগুলোকে ডিসকাস করব, এবং থ্রু দ্য প্রসেস আমরা ইন্টারেক্টিভ ওয়েতেই জিনিসটা শেষ করব। আচ্ছা, তো যারা জয়েন করেছি সকলকে আসসালামু আলাইকুম। প্রথমে আমরা তো আসলে সবাই প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে বেশি অভ্যস্ত রেদার দেন প্রজেক্ট কন্ট্রোল। অনেক সময় আমরা প্রজেক্ট কন্ট্রোল এবং প্রজেক্ট ম্যানেজমেন্টকে সিমিলারই মনে করি। মনে করার যথেষ্ট কারণও আছে, কারণ প্রজেক্ট কন্ট্রোলটা ডিফারেন্ট কিছু না, প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা সাবসেট আর কি। তাহলে প্রজেক্ট কন্ট্রোলে আসলে কি করা উচিত আমাদের? প্রজেক্ট কন্ট্রোল আমরা জানি যে নর্মালি প্রজেক্টের যে কনস্ট্রেইন গুলা, প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে জায়গায় আমাদের ফোকাস করতে হয় মেইনলি চারটা পার্টি আর কি: স্কোপ, কস্ট, টাইম এবং কোয়ালিটি। কিন্তু প্রজেক্ট কন্ট্রোলের মূল ফোকাস পয়েন্টটা হচ্ছে কস্ট এবং স্কেজুল। এই দুইটা জায়গাতে প্রজেক্ট কন্ট্রোলের ফোকাস পয়েন্টটা বেশি থাকে, এমফাসিসটা বেশি থাকে এখানে। এবং এই এই এমফাসিসটা কেন দেয়া হয়? প্রজেক্ট কন্ট্রোলারের কাজ হচ্ছে প্রজেক্ট ম্যানেজারকে সবসময় অ্যাসিস্ট করা এনি হাউ, যে কোনো ধরনের অ্যানালাইসিস এবং যে কোনো ধরনের ডাটা ইন্টারপ্রিটেশনের মাধ্যমে প্রজেক্ট ম্যানেজারকে সবসময় অ্যাওয়ার করা যেন উনি রাইট ডিসিশনটা রাইট টাইমে নিতে পারেন, থ্রু অ্যানালাইজিং কস্ট এবং টাইম মানে স্কেজুল আর কি।
তো এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন প্রজেক্ট কন্ট্রোলে থাকবো আমাদের মেন ফোকাসটা যেন স্কেজুল কন্ট্রোল এবং কস্ট কন্ট্রোলের উপরে বেশি থাকে, এটাই মেনলি। তারপর আমরা দেখবো অন্য ডিপার্টমেন্টের সাথে আমাদের ইন্টারাকশনটা কেমন হয় এবং কি কারণে হওয়া দরকার, সেগুলো আমরা সামনে দেখবো আর কি। একটা বিষয় এখানে বলে রাখা দরকার যে আমাদের সেশনের এবং প্রজেক্ট, এই সেশনটা না শুধু, আমাদের এই অ্যাসোসিয়েশনটার মেইন অবজেক্টিভ হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের প্রজেক্ট কন্ট্রোল ব্যাপারটাকে এমফাসাইজ করা। তো আমরা এখানে মেগা প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার বা হেভি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি প্রজেক্ট কন্ট্রোল গুলো, বা গিগা ইন্ডাস্ট্রি, তো এই ধরনের ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রজেক্ট কন্ট্রোল কিভাবে লিভারেজ দিতে পারে এবং একটা প্রজেক্ট কন্ট্রোলার কিরকম অ্যাসিস্ট্যান্স করতে পারে প্রজেক্ট ম্যানেজারকে। সো এইসব বিষয়গুলোর নিয়ে আমরা কাজ করতে চাই। তো একটা সাকসেসফুল প্রজেক্টটাকে ডেলিভারি দিতে গেলে, সো প্রজেক্ট কন্ট্রোলের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের প্রফেশনালদের কোন কোন জায়গায় তাদের ক্যাপাসিটি ইনহ্যান্স করা উচিত, বা কোন কোন জায়গায় তাদের মেজর ইম্প্যাক্ট ফেলা উচিত, বা কিভাবে তাদের অ্যানালাইসিস ব্যাপারটাকে কাজে লাগানো উচিত। সো এইটা আমাদের অর্গানাইজেশনের মূল উপযোগ্য। মতিন ভাই প্লিজ। হ্যাঁ, আমরা নেক্সট স্লাইডে যাই অনুপ। এখানে আমরা স্কেজুল এবং কস্ট কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের কি ধরনের স্কিলস থাকা দরকার আমাদের, এই নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে আমরা আসলে দেখে নিই যে আমাদের একটু ক্লিয়ার হয় আমরা যে আমরা যখন টিমে কাজ করব একটা অর্গানাইজেশনে, প্রজেক্ট কন্ট্রোলটা আসলে একটা অর্গানাইজেশনের কোন জায়গাতে থাকে এবং তার সাথে লিঙ্ক যে ডিপার্টমেন্ট সেগুলো কিভাবে কাজ করে। আমরা দেখছি যে এখানে কিন্তু এটাকে বলা হয় ডিসিপ্লিন রো। এখানে সবগুলো ডিসিপ্লিনের ম্যানেজার অথবা আমরা বলতে পারি হেড এইখানে থাকে, যারা প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসিস্ট করার জন্য আসলে কাজ করে। তো এখানে একটা পজিশন হচ্ছে প্রজেক্ট কন্ট্রোল ম্যানেজার। প্রজেক্ট কন্ট্রোল ম্যানেজার মূলত গাইড করে স্কেজুলার, প্ল্যানার, কস্ট কন্ট্রোলার, কস্ট এস্টিমেটর এবং কোনো কোনো ক্ষেত্রে ডকুমেন্ট কন্ট্রোলারও থাকে প্রজেক্ট কন্ট্রোলারের টিমে। আর আমরা দেখছি যে এজ এ এজ এন ইন্টারাকশন আমাদেরকে কিন্তু সব ডিপার্টমেন্টের সাথে ইন্টারাকশন, কারণ প্রজেক্ট কন্ট্রোলকে কিন্তু একটা সাইলোর মধ্যে ফেলে রাখলে সে আসলে ওয়ার্ক করবে না। হ্যাঁ, আমরা অনেকে মানে সবকিছু আমরা এখন অনেকে যারা নতুন প্ল্যানিং এ বা প্রজেক্ট কন্ট্রোলে আসি, আমাদের থিঙ্কিংটা অনেক সময় সফটওয়্যার বেসড হয়ে যায় আর কি, যে আমরা এমএস প্রজেক্ট শিখলাম, প্রাইমাভেরা শিখলাম, ঠিক আছে, এখন আমরা প্ল্যানিং লিড দিব, স্কেজুল লিড দিব বা প্রজেক্টের প্ল্যানিং লিড দিব। ব্যাপারটা এরকম না, এটা আসলে আমরা সাইলোর মধ্যে থেকে যদি চিন্তা করি তাহলে এরকম হবে, ঠিক আছে। আমাদেরকে কিন্তু ইন্টারাকশন বাড়াতে হবে, সব ডিপার্টমেন্টের সাথে আমার জন্য কোলাবোরেশন থাকে। কারণ ইনফরমেশন আছে প্রত্যেক ডিপার্টমেন্টের কাছে, সেটাকে কিন্তু কম্পাইল করে প্রজেক্ট কন্ট্রোল কাজ করে। তো এই জন্য আমাদের ইন্টারাকশন সব ডিপার্টমেন্টের সাথে হতে হবে। টেকনিক্যাল লিডের সাথে যদি আমাদের ইন্টারাকশন না থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং এর কি স্কেজুল হবে, ইঞ্জিনিয়ারিং এর কি প্রোগ্রেস হবে আমরা কিন্তু জানবো না। সিমিলারলি প্রকিউরমেন্টের যে লিড উনি কিন্তু জানে যে লং লিড আইটেম গুলার স্কেজুল কি অবস্থায় আছে বা ইনফরমেশন সবকিছু তার কাছে। তো প্রজেক্ট কন্ট্রোলে যিনি থাকবেন ওনাকে কিন্তু প্রকিউরমেন্ট লিড যিনি আছেন ওনার সাথে ডিসকাস করেই কিন্তু স্কেজুল ফাইনাল করতে হবে, প্রকিউরমেন্ট স্কেজুল। কনস্ট্রাকশন ম্যানেজার, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা স্কেজুল একটা প্রজেক্টে আমাদেরকে অ্যাসাইন করার সাথে সাথে বলা হলো যে একটা স্কেজুল ডেভেলপ করতে, আমরা স্টার্ট করে দিই যে ঠিক আছে আমরা এখন স্কেজুল বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি, বিওকিউ আছে, ব্রেকডাউন আছে, বানাচ্ছি। কোনো কনস্ট্রাক্টিবিলিটি রিভিউ করা হয় না যে স্কেজুলটা কিভাবে ফিজিবল হবে। লজিক গুলো আমরা যে সেট করছি, রিলেশনশিপ দিব, এটা কিন্তু এরকম না যে আমার মনে হলো এর সাথে স্টার্ট টু ফিনিশ দিয়ে দিলাম, এরকম না। একটা ওভারঅল কনস্ট্রাক্টিবিলিটি রিভিউ করতে হবে, দেন আমাদেরকে সেট করতে হবে যে আমরা কোন কাজটা কিভাবে কোন মেথডোলজিতে করব। এই ক্ষেত্রে কিন্তু কনস্ট্রাকশন ম্যানেজার অনেক বড় ভূমিকা পালন করে, সে হচ্ছে ওই লাইনের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট কনস্ট্রাক্টিবিলিটির ক্ষেত্রে। তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য কনস্ট্রাকশন ম্যানেজারের সাথেও কিন্তু প্রজেক্ট কন্ট্রোলে একটা ভালো রকম সময় ব্যয় হয়। প্রজেক্ট ম্যানেজার তো অবভিয়াসলি বলা বাহুল্য যে প্রজেক্ট ম্যানেজারই হচ্ছে প্রজেক্ট কন্ট্রোলের মূল কানেকশন পয়েন্ট, যেখানে সবচেয়ে বেশি কমিউনিকেশন হয় প্রজেক্ট কন্ট্রোলের, সেটা প্রজেক্ট ম্যানেজারের সাথে। হ্যাঁ, সাবকন্ট্রাক্টর ভেন্ডরের সাথেও কমিউনিকেশন অবশ্যই হবে, সেখানেও আমাদের কাজ করতে হয়। কারণ অনেক ইপিসি প্রজেক্টে দেখা যায় যে অনেকগুলো সাবকন্ট্রাক্টরই আসলে এক্সিকিউশন পার্টনার হিসেবে কাজ করে, মেন কন্ট্রাক্টরের তেমন কোনো এক্সিকিউশনের ভূমিকা থাকে না, তারাও কাইন্ড অফ কনসালটেন্ট হিসেবে কাজ করে।
তো সেই ক্ষেত্রে কিন্তু সাবকন্ট্রাক্টর এবং আমাদের যারা ভেন্ডর থাকে এদের একটা ভালো ভূমিকা থাকে। তো প্রজেক্ট কন্ট্রোলকে কিন্তু ওইখানেও কাজ করতে হবে, কারণ তাকে গাইড করতে হবে যে কি ধরনের স্কেজুল প্ল্যানিং স্ট্যান্ডার্ড ফলো করে এই সাবকন্ট্রাক্টরকে কাজ করতে হবে। তো এই নলেজটা যদি শেয়ার না করা হয় তারা কিন্তু খুব একটা ভালো ফিডব্যাক দিতে পারবে না। আর ফাইন্যান্স হচ্ছে প্রজেক্ট কন্ট্রোলের একেবারে সবসময় হাত ধরে থাকে। আমরা অনেকে কি করি, ফাইন্যান্স পার্টটা মাথা থেকে বাদ দিয়ে শুধু স্কেজুল নিয়ে থাকি, এটা যেন না হয়। মনে রাখতে হবে যে টাইম ফাইন্যান্স মানে কস্ট আর টাইম সবসময় একসাথে থাকে, একটাকে বাদ দিয়ে একটা চলতে পারে না। আপনি যদি বাজেট প্রেজেন্টেশন প্রিপেয়ার করেন, বাজেট প্রিপেয়ার করেন, কিন্তু প্রজেক্টের টাইম লাইন যদি না জানেন কবে শেষ হবে, তাহলে কিন্তু বাজেট প্রিপারেশনটা রং হবে। হ্যাঁ, কারণ এর সাথে ফিক্সড কস্ট যেগুলো আছে, ওভারহেড, সেগুলো জড়িত। তো এই জন্য সমস্ত ডিপার্টমেন্টের সাথে এই প্রজেক্ট কন্ট্রোলের একটা রিলেশনশিপ থাকে, কোলাবোরেটিভ ওয়েতে কিন্তু কাজ করতে হয়। না হলে প্রজেক্ট কন্ট্রোল থেকে যে ইনফরমেশনটা দেয়া হবে প্রজেক্ট ম্যানেজারকে, এখান থেকে মিস ডিসিশন বা রং ডিসিশন নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা যেন সাইলোতে না থাকি আর কি। তো এইভাবে প্রজেক্ট কন্ট্রোল কাজ করে। যেটা আমরা একটু আগে বলছিলাম যে প্রজেক্ট কন্ট্রোল আসলে সব ডিপার্টমেন্টের সাথে ইন্টারাকশন করে কাজ করতে হয়। তো অর্গানাইজেশন চার্টেও আমরা দেখলাম প্রজেক্ট কন্ট্রোল পজিশনটা আসলে কিরকম। হ্যাঁ, এই আর কি। আমরা নেক্সট স্লাইডে যাই। সো আচ্ছা, আমাদের আমাদের কোর্স। হ্যাঁ। আমাদের রিয়েল টাইম সিনারিও অ্যাসেসের জন্য প্রজেক্ট কন্ট্রোলকে একটা টিম ওয়ার্ক, ভালো টিম প্লেয়ার হতে হয়, আদারওয়াইজ প্রজেক্টের রিয়েল ইনসাইটস পাওয়া খুব ডিফিকাল্ট, যেটার মধ্যে অলরেডি অ্যাড্রেস করবো। এখন আমরা হ্যাঁ, কোর স্কিলস রিকোয়ার্ড ফর প্রজেক্ট কন্ট্রোল এই বিষয়টা সম্পর্কে তোমার কাছে শুনবো। আচ্ছা, আমাদের মেইনলি স্কিলস তো অনেক প্রয়োজন হয় প্রজেক্ট কন্ট্রোলে থাকতে, কিন্তু কোনগুলো হচ্ছে কোর স্কিল, মেইন স্কিল আমাদের দরকার। অনেক সময় আমরা কি করি, আমরা ওই যেটা বলছিলাম আমি শুরুতেই, সফটওয়্যার বেস প্রজেক্ট কন্ট্রোল হয়ে যায় আর কি, যে সফটওয়্যার শিখছি মোটামুটি ঠিক আছে, আমরা এখন স্কেজুল বানাই ফেললাম, ইনফরমেশন নিচ্ছি, আপডেট করে দিয়ে দিচ্ছি, তারপরে যেটা হবে আহ, সেটা দেখা যাবে আর কি। কিন্তু আমাদের কিছু কোর স্কিল দরকার, যেগুলো না হলে আসলে প্রজেক্ট কন্ট্রোলে আমরা খুব বেশি ইফেক্টিভ ওয়েতে কাজ করতে পারবো না। যেমন অ্যানালিটিক্যাল স্কিল, অ্যানালিটিক্যাল স্কিলটা কিরকম, আমরা অনেক সময় স্কেজুল আপডেট করি, আপডেট করার একটা রেজাল্ট পাই, রেজাল্টটা কিভাবে কমিউনিকেট করবো, এই যে ডাটার ইন্টারপ্রিটেশন কিভাবে হবে। তো এই যে ডাটা ইন্টারপ্রিটেশনের যে ব্যাপারটা, এটা অ্যানালিটিক্যাল স্কিল না থাকলে কিন্তু আমরা করতে পারবো না। প্রজেক্টের যে রেজাল্টের ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা করা আর কি, যে আমি যে এখন ভ্যালু পাচ্ছি স্কেজুল আপডেট করার পরে, কোনটার মিনিং কি, এটাকে কিন্তু একটা এক্সপ্লেনেশনের মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু দেখতে হবে যে কোন পার্টটা মেজর পার্ট, সেগুলোকে কিন্তু একটা সামারাইজড ওয়েতে ইন্টারপ্রেট করা প্রজেক্ট ম্যানেজার এবং কনসার্ন টিম মেম্বারদের। কারণ পুরো একটা স্কেজুল 30-35 পেজের স্কেজুল আমি দিয়ে দিলাম আপডেট করার পর, এটা কিন্তু সে বুঝবে না, প্রজেক্ট ম্যানেজার এটা কিন্তু আগ্রহ হারাই ফেলবে। সো এটাকে সামারাইজ করে একটা একটা ডাটা আকারে প্রোভাইড করা, পারফরমেন্স ডাটা, যেটা খুবই শর্ট এবং সামারাইজ, যেখান থেকে ইনসাইট পাওয়া যায় প্রজেক্টের ব্যাপারে। তারপরে প্রবলেম সলভিং, অনেক সময় দেখা যায় আমরা স্কেজুল আপডেট করলাম বা প্রোগ্রেস আপডেট বা পারফরমেন্স আপডেট করার পরে কিছু ভ্যারিয়েন্স আসলো, ওইটা সহই আমরা পাঠাই দিচ্ছি রিপোর্ট, কোনো মিটিগেশন প্ল্যান নাই, কোনো ইন্ডিকেশন নাই, প্রজেক্ট ম্যানেজারকে কিছুই বলে দিচ্ছি না যে আমরা এখান থেকে যে ভ্যারিয়েন্সটা পাচ্ছি এটা কি কারণে আসলো এবং এটাকে কিভাবে মিটিগেট করা যায় বা কন্ট্রোল করা যায়, তার কিছু ওয়েজ গুলা দেখাই দেওয়া বা মিটিগেশন প্ল্যান সহ এটাকে দেয়া আর কি। তো এই স্কিলটাও কিন্তু আমাদের দরকার, প্রবলেম সলভিং স্কিল। ভ্যারিয়েন্স পেলাম, ওই রিপোর্ট ওইভাবে পাঠিয়ে দিলাম, এরকম যেন না হয়। আর সবচেয়ে বেশি দরকার কমিউনিকেশন স্কিল, যেটা একটু আগে আমরা দেখছিলাম, এতগুলো ডিপার্টমেন্টে আমরা কাজ করব, যদি আমার কমিউনিকেশন স্কিল ভালো না থাকে তাহলে কিন্তু হবে না। এই জন্য আমাকে কিন্তু সবসময় হয় কি ফিজিক্যাল কমিউনিকেশন অনেক ডিফিকাল্ট হয়, এই জন্য এমন একটা রিপোর্টিং সিস্টেম জেনারেট করা যেন কমিউনিকেশনটা অটো হয়, কারণ ফিজিক্যাল কমিউনিকেশন এতগুলো ডিপার্টমেন্টের সাথে ডিফিকাল্ট হবে। সো কোন ডিপার্টমেন্টের সাথে কিভাবে কমিউনিকেট করলে সুবিধা হয় থ্রু রিপোর্টিং, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এমন কিছু রিপোর্ট জেনারেট করা বা কিছু ফরম্যাট রাখা প্রজেক্টে, যেমন স্কেজুল আমি সরাসরি যদি পাঠাই দিই আমাদের প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে, সে কিন্তু আপডেট করে আমাকে দিতে পারবে না। কিন্তু আমি যদি একটা এক্সেল, খুবই একটা সামারাইজড সুন্দর একটা এক্সেল যেটা খুবই ইজি আন্ডারস্ট্যান্ডেবল, এরকম একটা রিপোর্টকে আমরা যদি উইকলি বেসিসে কমিউনিকেশন বা একটা মিটিং এর মাধ্যমে ইনফরমেশন নিই, তাহলে কিন্তু কমিউনিকেশনটা ভালো হয় প্রকিউরমেন্টের সাথে, সেও ইজি ওয়েতে ইনফরমেশন দিতে পারে, আমরাও নিতে পারি। তো এই জন্য সবসময় যেন আমরা P6 বা মাইক্রোসফট প্রজেক্ট ল্যাপটপে করে নিয়ে না যাই সব ডিপার্টমেন্টে, হ্যাঁ, ফিজিক্যালি গিয়ে গিয়ে বললাম আমাকে আপডেট দেন, এরকম না হয়। সবসময় ইজি গোয়িং ইনফরমেশন একটা ফরম্যাট, হ্যাঁ, নিয়ে তারাও ইনফরমেশন যেন ইজি ফিল করে। এক্স্যাক্টলি।
কারণ কারণ যাকে বলছি সে যদি কন্ট্রিবিউট করার জন্য তাকে মাথা খাটাতে হয়, সে ডেফিনেটলি ভাবে এঙ্গেজ হবে না সহজে ইনফরমেশন হ্যাঁ, দেওয়ার জন্য। তো সেটা ইফেক্টিভ ইমোশনাল হয়ে যায়। কমিউনিকেশনের জন্য এক্স্যাক্টলি ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য বেস্ট অ্যাপ্রোচ আমি বলবো যে কিছু রিপোর্টিং সিস্টেম জেনারেট করা, যেন মানে লুপের মধ্যে সবাই এমনি এমনি অটোমেটিক্যালি চলে আসে আর কি। এটাই লিডারশিপ কোলাবোরেশন, এটা তো অবশ্যই দরকার, এতগুলো ডিপার্টমেন্টের সাথে আমরা কাজ করব। তো আমাদের কিন্তু লিডারশিপ রোল প্লে করতে হবে এবং কোলাবোরেটিভ ওয়েতে কাজ করতে হবে। মাথা গরম করা যাবে না। অনেকে অনেক রকম কমেন্টস টমেন্টসও করে সাইটে যারা থাকে, তারা মনে করে যে আমাদের সাইটের কাজ বেশি হার্ড রাদার দেন ডেস্ক জব। তো এই জন্য এমন একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, প্রজেক্ট কন্ট্রোলে যারা আসে ফিল দিতে হবে যে আমি শুধু প্রজেক্ট ম্যানেজারের জন্য কাজ করি না, আপনাদের জন্যও কাজ করি, আমার এখানে যা জেনারেট হয় এটা সবার জন্য ইফেক্টিভ। তো এইভাবে আমাদেরকে লিডারশিপ রোল প্লে করতে হবে, একটা ফিলিং দিয়ে টিমকে যে আই এম ওয়ার্কিং ফর ইউ। আর ডিটেল ওরিয়েন্টেড, আমরা অনেক সময় দেখি কি প্রজেক্টের শুরুতে আমাদের কাছে কিন্তু খুব সাফিসিয়েন্ট ডাটা থাকে না, ওটি দিয়ে হয়তো স্কেজুল ডেভেলপ করতে হয়। এবং ইভিএম ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে দেখা যায় কস্ট লোডও কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা ওয়েটেজ বেসিসে হয়তো স্কেজুলে লোড করে দিই। ওইটা নিয়ে অনেক সময় দেখা যায় যে থ্রু আউট দ্য প্রজেক্ট লাইফ সাইকেল চলতে থাকে, এরকম যেন না হয়। একটা বেসলাইন হতে পারি ইনিশিয়ালি, হয়তো এটা আমরা অত ডিটেল ডাটা দিয়ে করা যায় না, তো টাইম টু টাইম এই জিনিসগুলোকে একটু ডিটেইলে রিভিউ করা, দেখা এবং চেঞ্জ হলে সেই চেঞ্জ গুলাকে আবার স্কেজুলে বা প্রজেক্টের যে আমাদের প্ল্যান আছে সেখানে ইমপ্লিমেন্ট করা। এই জন্য আমরা সবসময় অ্যাকুরেসি ডাটা এবং রিপোর্টের অ্যাকুরেসি বাড়ানোর জন্য এটাকে কিন্তু ডাইনামিক ওয়েতে নিতে হবে। স্কেজুল এবং যে কস্ট কন্ট্রোলিং ব্যাপার, এটা কিন্তু কোনো ফিক্সড কিছু না যে আমরা একটা জিনিস ডেভেলপ করে দিলাম আর হয়ে গেল, এরকম না। এটা কিন্তু ডাইনামিক্যালি যেহেতু চেঞ্জ হয়, সো থ্রু আউট দ্য প্রজেক্ট লাইফ সাইকেল এটাকে যেন একটা রিভিশনের মধ্যে রাখা হয়। যখনই কোনো ডিটেল ইনফরমেশন আসলো ওইটাকে আবার অ্যাডাপ্ট করা, স্কেজুল ওইভাবে আপডেট করা, কস্ট ইনফরমেশন ওইভাবে আপডেট করা, এসকার্ভ গুলোকে ওইভাবে আবার ফিট করা, নতুন করে আবার রিপোর্ট জেনারেট করে পাঠিয়ে দেয়া। এবং এক্সপ্লেনেশন সহ, যেটা আমরা প্রথমে বলছিলাম যে ডাটা ইন্টারপ্রিটেশন কেন আমরা এটা করলাম, এটাকে ক্লিয়ার ওয়েতে ইন্টারপ্রেট করে তারপর এটাকে ছাড়া আর কি। হ্যাঁ, এইটাই। নেক্সট স্লাইডে যাই অনুপ। আমরা যেমন আমরা এক্সাম্পল এরকম একটা রিপোর্ট যদি এখন প্রজেক্ট ম্যানেজারকে পাঠাই দিই, এইখানে আমরা দেখতে পাচ্ছি এস কার্ভ আছে, ম্যান পাওয়ারের, কস্টের, এবং প্রথমে যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি পুরোটা একটা আর্ন ভ্যালুর, ম্যান পাওয়ার অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্কের পারফরমেন্স এবং কস্টের পারফরমেন্স সহ একটা পুরো রিপোর্ট। তো এইভাবে একটা রিপোর্ট সরাসরি যদি আমরা প্রজেক্ট ম্যানেজারকে বা অন্যান্য টিম মেম্বারদেরকে পাঠাই দিই, তো অনেক সময় সবার কিন্তু একরকম নলেজ থাকে না। হ্যাঁ, ইভিএম এর নলেজ প্রজেক্ট ম্যানেজারের হয়তো নাই, টিম মেম্বারদের নাই, বাট তারা জানতে চাচ্ছে আসলে প্রজেক্টের প্রবলেম কি। তো সেইটা আমরা কিভাবে ইন্টারপ্রিট করবো, আমরা একটু নেক্সট স্লাইডে যাই না। এক্স্যাক্টলি, আমরা হয়তো ভিতরের কিছু, না, আগের স্লাইডে, এক্স্যাক্টলি, হ্যাঁ, ঠিক আছে। হয়তো আমাদের কিছু কি কি ইনফরমেশন আছে, কি অ্যাজাম্পশন আছে, সেগুলোকে আমরা স্ন্যাপশট আকারে নিয়ে এগুলোকে কমিউনিকেট করা। হ্যাঁ, এটাকে কিন্তু ব্লার করা আছে যেহেতু এটা একটা ইন্টারনাল রিপোর্ট, সো এটা সরাসরি ভাবে শেয়ার করা যাবে না, জন্য কিছুটা ব্লার করা আছে ইনফরমেশন। এটা আমার প্রজেক্টের যেহেতু অনগোয়িং প্রজেক্ট, এই জন্য আর কি। তো এইখানে কিছু কি স্ন্যাপশট নিয়ে সেটার এক্সপ্লেনেশন, যে কি অ্যাজাম্পশন কি এই স্কেজুলে বা এই পারফরমেন্স রিপোর্টে, এবং কোথায় কোথায় প্রবলেম আছে, স্কেজুলের ক্রিটিক্যাল পার্ট কোনগুলা, সেগুলোতে আমাদের কিভাবে আমরা এটা সলভ করতে পারি, পুরো একটা পারফরমেন্স রিপোর্টের একটা ডিটেল ইন্টারপ্রিটেশন ফর প্রজেক্ট ম্যানেজার, সে যেন বুঝতে পারে যে এই এই আপডেটে আমরা এখন কোথায় আছি, কি আমাদের প্রবলেম, কি অ্যাজাম্পশনের বেসিসে। কারণ অ্যাজাম্পশনটা যদি আমরা ক্লিয়ার করতে না পারি, কারণ আমি একটা জিনিস অ্যাজাম্পশনে রাখছি যেটা 3 মাস পর ডেলিভারি হবে। হ্যাঁ, প্রকুরমেন্ট ম্যানেজার জানে না এটা 3 মাস পরে আমি যে মনে মনে ধরে রাখছি। তো এটা কিন্তু হবে না। আমি যখন এই অ্যাজাম্পশন গুলো ক্লিয়ারলি কমিউনিকেট করবো, প্রজেক্ট প্রকিউরমেন্ট ম্যানেজারের যদি এখানে কোনো কনসার্ন থাকে সে কিন্তু রিপ্লাই দিয়ে বলবে যে না, এই অ্যাজাম্পশন ঠিক নাই, এটাকে চেঞ্জ করতে হবে। বাট আমি যদি এই জিনিসগুলোকে সর্ট আউট করে ফিল্টার্ড করে ইন্টারপ্রিট না করি, তাহলে কিন্তু অনেকেই জানবে না যে আমার ইনফরমেশনটা ঠিক আছে না নাই। তো এইখান থেকে প্রজেক্ট ম্যানেজার কিন্তু অনেক সময় মিসগাইডেড হবে বা ভুল ডিসিশন নিতে পারে। এই জন্য একটা রিপোর্ট জেনারেট করার পরে আমরা যেন একটা সামারাইজড ইনফরমেশন প্রজেক্ট ম্যানেজার বা অন্যান্য টিম মেম্বারদের জন্য জেনারেট করি। হুম, আমরা নেক্সট স্লাইডে যাই অনু।
আচ্ছা, আমরা সবচেয়ে বেশি অ্যাভয়েড করি যে পার্টটা প্রজেক্টের, সেটা হচ্ছে রিস্ক। আমরা প্ল্যানিং এ যারা থাকি তারা আমরা স্কেডিউল ডেভেলপ করি, অনেক সময় কস্ট এবং ম্যান পাওয়ারও লোড করি, সে অনুযায়ী স্কেডিউল আপডেট করি। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্টি কিন্তু রিস্ক। আমরা যখন একটা স্কেডিউল ডেভেলপ করে কমিউনিকেট করা শুরু করি, তখন কিন্তু আমরা প্রজেক্টের এই যে ডে বাই ডে প্রজেক্টে যে চেঞ্জ আসবে, নতুন নতুন জিনিস ইম্প্যাক্ট করে, এগুলো কিন্তু সব আমাদের কনসিডারেশন থেকে বাদ দিলাম। সো এটা যেন না হয়। তো আমরা আমাদের নর্মাল স্কেডিউল যেটা আমরা পাঠাচ্ছি বা তৈরি করছি, যে পারফরমেন্স রিপোর্ট, সেটার সাথে যেন রিলেটেড রিস্ক কারা আছে এবং সেইটার কারণে ইম্প্যাক্টটা কিরকম হতে পারে, এগুলোরও কিছু স্ন্যাপশট আমরা কমিউনিকেট করি টিমের সাথে, প্রজেক্ট ম্যানেজারের সাথে। এটাকে আমরা অ্যানালিটিক্যাল স্কিলের পার্ট ধরছি, যে এই ইন্টারপ্রিটেশন গুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা এই স্কেডিউলকে মিট করতে গেলে কি কি রিস্ক আছে, এবং সেগুলো যদি ইম্প্যাক্ট করে কেমন ইম্প্যাক্ট করবে। শুধু ইম্প্যাক্ট কমিউনিকেট করলে হবে না। নেক্সট পেজে যাই আমরা না, তার সাথে আমাদেরকে, জি, আমাদেরকে কিছু মিটিগেশন প্ল্যান তৈরি করতে হবে। আমরা দেখছি রেড লাইনটা ছিল ইম্প্যাক্টেড লাইন, সেখান থেকে আমরা কতটুকু সরে আসছি। বিভিন্ন মিটিগেশন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে করে দেখতে হবে যে আমরা কতটুকু করে মিটিগেট করতে পারি, এবং সেই জিনিসগুলা থ্রু রিপোর্টিং প্রজেক্ট ম্যানেজার এবং অন্যান্য কনসার্ন টিম মেম্বারদেরকে কিন্তু জানাতে হবে। তো এই কাজগুলো করার জন্যই কিন্তু আমাদের ওই যে কোর স্কিল গুলা দরকার। হ্যাঁ, ওই কোর স্কিল গুলো যদি আমাদের না থাকে, আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো না। শুধুমাত্র আমাদের কাছে একটা P6 আর MS প্রজেক্ট থাকবে, আর নিজেরা নিজেরা আপডেট করে নিজেরা নিজেরা হয়তো ওইটার মধ্যেই থাকবো। এটা আসলে ইফেক্টিভ হবে না তখন। হ্যাঁ, আচ্ছা, আর এই কাজগুলো যে আমরা করব, তার জন্য তো আমাদের কিছু টেকনিক্যাল নলেজ দরকার, তাই না? জি। যদি আমাদের ওই 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 নলেজ এরিয়াতে এক্সপার্টিস না থাকে। হ্যাঁ, অনুপ কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, যেটা আপনি অলরেডি এক্সপ্লেন করেছেন একটু আগেই, যে আমাদের হ্যাঁ, সফট স্কিল গুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট আমাদের টেকনিক্যাল নলেজ গুলোর মতো। যে শুধুমাত্র টেকনিক্যাল। সফটওয়্যার জেনে জাস্ট ক্যান বি অপারেটর। আপনারা ডেফিনেটলি যারা আমার ইঞ্জিনিয়ার, ড্রাফটসম্যান, ড্রাফটিং করতে ইটস টেক হিউজ টাইম, বাট একটা ড্রাফটিং এর মডিফিকেশন করতে আপনাকে কিন্তু রিড করতে হবে, জানতে হবে, পারতে হবে। ইট নট নেসেসারি যে আপনাকে একদম সফটওয়্যার জানতেই হবে। এটা যতটা ন্যাচারাল নেসেসারি, তার সাথে সাথে আপনাকে সফটওয়্যার জানার সাথে সাথে যে ইনফরমেশনটা আপনি কনজিউম করা করতেছেন বা করাবেন বলে ধরতেছেন, তার জন্য আপনাকে ইকুয়ালি কমিউনিকেশন স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল এবং ডিটেল ওরিয়েন্টেড মাইন্ডসেট থাকতে হবে। এটা একটা মাইন্ডসেট, তাই না ভাই? টু সাম এক্সটেন্ট। হ্যাঁ, এটা এটা মাইন্ডসেট, এবং এটাকে বিল্ড করতে হবে, আমাদের ভিতরে ভিতরে বিল্ড করতে হবে, যে আমার এই স্কিল গুলো গেইন করতে হবে। না হলে শুধু সফটওয়্যার নলেজ এবং আমি স্কেজুল বানাতে পারি, এটা দিয়ে আসলে প্রজেক্ট কন্ট্রোলে খুব বেশি শাইন করা যাবে না, ডিফিকাল্ট। পরে আমরা দেখবো কেন আমাদের এই এই জিনিসগুলো আরো প্রয়োজন, আস্তে আস্তে আমরা আরো বুঝবো আর কি। তো আমাদের এই নলেজ এরিয়াতে, আমাদের টেকনিক্যাল যে নলেজ এরিয়া, যে জায়গাগুলোতে আমাদের ফোকাস করা উচিত, যেগুলোর ব্যাপারে আমাদের একটু পড়াশোনা করা উচিত সফটওয়্যার নলেজের পাশাপাশি, সেটা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং এবং স্কেজুলিং। আমরা অনেকেই আছি, আমি আমি এই ফিল্ডে আসার পরে আমি অনেককেই দেখছি যে আমাদের স্কেজুলিং প্ল্যানিং এর কনসেপ্টও ক্লিয়ার না, এবং আসলে স্কেজুলিং বলতে কি বোঝায়, প্ল্যানিং বলতে কি বোঝায়, এগুলো তো আমরা জানি না। কিন্তু আমরা দিব্যি গ্যান্ট চার্ট বানাতে পারি, কস্ট লোড দিতে পারি, রিসোর্স লোড দিতে পারি। তো এই নলেজ গুলো না থাকার কারণে যেটা হয়, লোড দেওয়ার পরে বা বানানোর পরে কি করব, ওইটা আর আমরা বের করতে পারি না। এটাই হচ্ছে প্রবলেম। তো আমাদের যদি এই এই নলেজ এরিয়াগুলোতে আমাদের যে যে ধরনের এডুকেশন দরকার, এগুলো না থাকে, তখন আমরা এই কমপ্লেক্সিটি ফেস করব। তো এই জন্য প্রজেক্ট কন্ট্রোলে যারা আমরা থাকতে চাই, আমাদের এই মোটামুটি 6টা ফিল্ডে, তো আমি একটু মেইন ফিল্ড যদি বলি, তাহলে 4টা আর কি হয়, লাস্টের 2টা হচ্ছে রিলেটেড এই 4টার সাথে। প্রথম কথা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং এবং স্কেজুলিং এর যে ব্যাপার, এই ব্যাপারে আমাদের নলেজ থাকতে হবে, থিওরিটিক্যাল নলেজ, ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিস কি আমরা দেখবো একটু পরে আর কি। কস্ট এস্টিমেশন এবং কস্ট কন্ট্রোল বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, তো যারা প্রজেক্ট কন্ট্রোলে আছে এবং যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জব করি, আমাদের কিন্তু কস্ট এস্টিমেশন কস্ট কন্ট্রোল আর অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কস্ট এস্টিমেশন কস্ট কন্ট্রোল কিন্তু একরকম না। কিছু জায়গায় সিমিলারিটি থাকলে আমরা মোর প্রজেক্ট ওরিয়েন্টেড, এবং আরো কিছু প্যারামিটার আছে যেগুলো ওই ওই কস্ট কন্ট্রোল না আর কি। আমাদের যেমন কস্ট কন্ট্রোলটা আর্ন ভ্যালুর সাথে রিলেটেড। সো 3 নম্বর নলেজ লাগবে আমাদের আর্ন ভ্যালু নলেজ। এই নলেজটা না হলে প্ল্যানিং, স্কেজুলিং এবং কস্ট এস্টিমেশন কস্ট কন্ট্রোলটা সেপারেট থাকবে, অর্থাৎ দুই জায়গায় মনে হবে কিন্তু ইন্টিগ্রেট করতে পারবো না।
এই দুইটার ইন্টিগ্রেশনের জন্য আমাদের আর্ন ভ্যালু নলেজটা লাগে, ইভিএম এর নলেজটা লাগে। তো আমরা যখন ইভিএম নিয়ে পড়াশোনা করব তখন আমরা বুঝতে পারবো যে স্কেডিউল এবং কস্ট কিভাবে একসাথে কাজ করে। এবং রিস্ক, এটা তো বললাম, রিস্কটা হচ্ছে সরাসরি ইন্টিগ্রেট ওইভাবে কস্ট এবং স্কেজুলের সাথে না, হ্যাঁ, ইভিএম ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে যেরকম লাগে, বাট এটা কিন্তু অন টপ অফ দা স্কেজুল এবং কস্ট দুই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু রিস্ক জেনারেট হয় প্রজেক্টে, যেগুলো আনসার্টেন। কারণ আমরা জানি যে প্রজেক্টটা, পুরো প্রজেক্টটা হচ্ছে একটা অ্যাজাম্পশন, আমরা ধরে নিছি 3 বছরে শেষ হবে, তার জন্য এত টাকা লাগবে, এত টাইম লাগবে, সবই কিন্তু ধরে নেওয়া। এটা কিন্তু ল্যাবরেটরিতে টেস্ট করে প্রুফ করা না যে এই প্রজেক্ট এত টাকাই শেষ হবে এবং এত সময় লাগবে, প্রুফ এটা আমরা টেস্ট করে দেখছি ল্যাবরেটরিতে, এরকম না। এটা কিন্তু অ্যাজাম্পশন। সো যেহেতু এটা একটা অ্যাজাম্পশন, হয়তো বিডিং যখন হয় তখন যারা অ্যাজাম্পশন এটা নিয়ে কাজটা করছে, এক্সিকিউশন হয়তো অন্য টিম। সো এই গ্যাপের কারণে অনেক রিস্ক জেনারেট হয়। হ্যাঁ, তো এইটাও একটা রিস্ক। তো এই ধরনের রিস্ক গুলা প্রজেক্টে তো আসতেই থাকে, যেহেতু এটা অ্যাজাম্পশন বেস। তো রিস্ক গুলাকে সঠিকভাবে আইডেন্টিফাই কিভাবে করা হয়, কিভাবে রিস্ক প্রায়োরিটাইজ করা হয়, র্যাঙ্কিং করা হয়, অ্যানালাইসিস করা, এই নলেজ গুলো দরকার। তো আমরা একটু পরে দেখবো যে সোর্স অফ নলেজ, কোথায় থেকে আমরা নলেজ গুলো গেইন করব। চেঞ্জ কন্ট্রোলটা হচ্ছে এটা, থ্রু আউট দ্য প্রজেক্ট তো আমাদের চেঞ্জ গুলো হবে। যেটা বললাম কোর নলেজেরই হচ্ছে এই চারটা আর কি: প্ল্যানিং, স্কেজুলিং, কস্টিং, আর্ন ভ্যালু এবং রিস্ক। এগুলো তো চেঞ্জ হয় প্রজেক্টে। তো এই জন্য আমাদের চেঞ্জ কন্ট্রোল প্রসেসটা আমাদের জানা দরকার, যে কোনো কিছু চেঞ্জ হলে চেঞ্জ ইনফরমেশন কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। তো এই জন্য আমাদের পিএম বুকে চেঞ্জ কন্ট্রোলের কিছু পড়াশোনা আছে, আমরা ওখান থেকে দেখে নিতে পারি যে চেঞ্জ কন্ট্রোল প্রসেসটা কিভাবে ডিল করা হয়। এবং রিসোর্স অ্যালোকেশন এবং ফোরকাস্টিং, এটা কিন্তু অনেক ইফেক্টিভ একটা ব্যাপার। আমরা যদি ইফেক্টিভলি রিসোর্স অ্যালোকেশন এবং সেই মতো ফোরকাস্ট করে রিসোর্সটাকে আবার নতুন করে রিঅ্যালোকেট না করতে পারি, তাহলে সবসময় কিন্তু আমরা একটা ল্যাকিংসে থাকবো। অর্থাৎ যা রিকোয়ার্ড প্রজেক্টের এখন যে প্ল্যান সেই অনুযায়ী এটা কিন্তু সাপ্লাই হবে না। এই জন্য আমরা অনেকে দেখবো স্কেডিউল বানাই, কস্ট লোড দিই, কিন্তু ম্যান পাওয়ার কত লাগবে, ম্যান ডে লোড দেওয়া, বিভিন্ন প্রোডাকশন অ্যানালাইসিস করে ওই পার্টটা আমরা কিন্তু গ্যাপ রাখি। তো এটা কিন্তু অনেক বড় গ্যাপ। যদি স্কেডিউল তৈরি করলে সেখানে কস্ট সাথে সাথে কিন্তু আমাদের এই যে ম্যান পাওয়ার রিসোর্স বা অন্যান্য ম্যাটেরিয়াল রিসোর্স যেগুলো আছে এগুলো কিন্তু লোড করে আমাদেরকে এই থ্রু আউট দ্য প্রজেক্ট চেক করা, আপডেট করা, রিফোরকাস্ট করা, এই কাজগুলো করতে হবে। তো এই নলেজ গুলো এই জন্য আমাদের লাগবে। এখন এই নলেজ গুলো আমরা কোথায় থেকে গ্যাদার করবো? যাত্রার কাছ থেকে নলেজ নিলে তো হবে না, আমাদের অবশ্যই কিছু স্ট্যান্ডার্ড বেস্ট প্র্যাকটিস আছে। তো আমরা সবাই তো জানি, পিএমআই কে তো সবাই চিনি, যেহেতু আমরা সবাই ফ্যান অফ পিএমপি। অনেকেই প্রথমে স্টার্ট করি প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্যারিয়ার পিএমপি দিয়ে। অনেকে আমরা মনে করি পিএমপি না হলে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট জানি না। আসলে ব্যাপারটা এরকম না। এটা একটা সার্টিফিকেশন যেটা আপনাকে সার্টিফাই করে যে আপনার ওই নলেজটা আছে। কিন্তু এটা ছাড়াও আপনি পিএম বুক পুরো মুখস্থ করে প্রজেক্ট করতে পারেন, সার্টিফিকেশন না হলে কি হবে, এরকম না। সার্টিফিকেশন ম্যান্ডেটরি, বাট এটা একটা এটা আপনার একটা সার্টিফিকেশন যে আপনি এই জিনিসটা জানেন। তো এই জন্য সার্টিফিকেশনও গুরুত্বপূর্ণ। তো সোর্স অফ নলেজের মধ্যে আমাদের পিএমআই আছে। পিএমআই এর আমরা মোটামুটি 5টা বইয়ের, উম, ঘাবড়ানোর কিছু নাই, পুরো বই পড়তে হবে না। কিছু কিছু প্রত্যেক বইয়ের সামান্য সামান্য কিছু জায়গা আছে যেখানে আমাদের ফোকাস করলে প্রজেক্ট কন্ট্রোলের আমাদের যে স্ট্যান্ডার্ড এবং বেস্ট প্র্যাকটিস, এই যে নলেজ এরিয়াগুলো বললাম, এগুলোর সমস্ত নলেজ আমরা গ্যাদার করতে পারবো। আমরা কিন্তু দেখবো যে কোথায় ফোকাস করতে হবে। আমরা নেক্সট স্লাইডে যাই অনু। এএসি হচ্ছে, এটাও একটা আমেরিকান অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অফ কস্ট ইঞ্জিনিয়ারিং। পিএমআইটা হচ্ছে অনেকটা জেনারিক, হ্যাঁ, এখানে অ্যাজাইল, প্রেডিক্টিভ সবকিছু ম্যাচিং করে। এবং এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি দেখছি পিএমআই এখন বেশি মানে প্রিফারেন্স দিচ্ছে অ্যাজাইলের দিকে রেদার দেন প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট। যেখানে আমরা যারা ইঞ্জিনিয়ার বা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে আছি, আমাদের কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা বেশিরভাগই, অ্যাজাইলটা খুব কম প্র্যাকটিস হয় আমাদের এখানে। আমরা কিছুটা হাইব্রিড নেচারে যায় অনেক সময়, মাস্টার স্কেজুল একরকম জেনারেট করার পরে সাইটে হয়তো একটা ডিফারেন্ট একটা স্কেজুল থাকে, যেটা আমরা পুল প্ল্যানিং বা ইন প্রোগ্রেস প্ল্যানিং বলি। মানে শর্ট শর্ট কিছু প্ল্যান করলাম, রিফোরকাস্ট করলাম, একটু একটু করে আগানো আর কি। তো ওইখানে কিছু অ্যাজাইলের ব্যাপার স্যাপার থাকতে পারে, বাট প্রেডিক্টিভ প্রজেক্টে ওই জিনিসটা অ্যাবসেন্ট। হ্যাঁ, কারণ কনস্ট্রাকশনে আসলে আমাদের ওইরকম অ্যাজাইলিটির ইয়ে থাকে না। অ্যাজাইল প্রজেক্ট যেমন কি হয়, কোনো কিছু তৈরি হয়, টেস্ট হয়, ফেল করলে রিবিল্ড হয়। আমরা তো আর কনস্ট্রাকশন এরকম করতে পারবো না, ফাউন্ডেশন ফেল করলে পুরা ভাঙলাম আবার বানালাম, এরকম তো হয় না। বাট রিলেটেড কিছু জিনিস থাকে, সেগুলো আলাদা আর কি, বাট এটা খুবই কম।
তো এএসি হচ্ছে মোর ফোকাসড অন প্রেডিক্টিভ প্রজেক্ট, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। এই জন্য এএসি এর যেসব গাইডলাইন বুকস, এখানে আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য অনেক সুবিধা, কারণ ওদের বইগুলো লেখাই হচ্ছে প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে। প্ল্যানিং বলেন, স্কেজুলিং এবং কস্ট সেন্স যেগুলো আছে এগুলো সব। অ্যাডিশনাল দুইটা স্ট্যান্ডার্ড আছে, এগুলো আর্ন ভ্যালুর ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। আর্ন ভ্যালু যদি আমরা ভালোভাবে জানতে চাই এবং প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে চাই, এই দুটো স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে অ্যানসা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ডিসিএমএ। অ্যানসাইটাও আমেরিকান, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। আর ডিসিএমএ হচ্ছে এটাও আমেরিকান, ডিফেন্স কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট এজেন্সি। এদের দুইটা ইয়ে আছে আর কি, স্ট্যান্ডার্ড আছে আর্ন ভ্যালুর উপরে। সো আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট আমরা যদি কোনো থ্রু সফটওয়্যার হোক, অথবা আমরা ম্যানুয়ালিও কিন্তু এটা করতে পারি। এটা এক্সেলেও কিন্তু ডিফারেন্ট ওয়েতে করা যায়, একটু সামারাইজড ওয়েতে, বাট থ্রু স্কেজুল হলে এটা ভালো হয়। তো ওই দুই স্ট্যান্ডার্ড আমরা ফলো করতে পারি, পড়াশোনা করতে পারি। এখন প্ল্যানিং এর জন্য আমরা কোথায় কোথায় একটু পড়াশোনা করলে আইডিয়া পাবো যে প্ল্যানিং স্টেজে আমাদের কি করা দরকার। সো পিএম বুকের যে সেকেন্ড পার্টটা আছে, গাইড টু দা প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, সেভেন্থ এডিশন, এইখানে 55 থেকে 68 পেজে আমাদের প্ল্যানিং পারফরমেন্স ডোমেনে প্ল্যানিং এর কিছু আইডিয়া দেওয়া আছে, যে প্ল্যানিং স্টেজে আমাদের কি কি করা উচিত আসলে। এবং এটা কিন্তু অ্যাজাইল প্রেডিক্টিভ মিলাই দেওয়া আছে, আমরা ওইখান থেকে শুধু প্রেডিক্টিভটা নিলেই হবে। কারণ আমরা ইঞ্জিনিয়ার যারা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে, আমরা কিন্তু অ্যাজাইল প্ল্যানিং করি না বললেই চলে, নাই আর হয় না আমাদের, ওইরকম নেচারে আমরা থাকি না। সো প্রেডিক্টিভ প্ল্যানিং এর জন্য আমাদের ওইখান থেকে ওই কয়েক পেজের মধ্যে দেয়া আছে। আপনারা ওখানে গেলে দেখলেই বুঝতে পারবেন, হ্যাঁ, টার্ম গুলো দেখলেই বুঝবেন যে এটা অ্যাজাইল, তখন বুঝবেন আর কি। আর আর্ন ভ্যালু ম্যানেজমেন্টের পিএমআই স্ট্যান্ডার্ড আছে, আমরা একটু আগের স্লাইডে যাই। এইখানে আমাদের এই প্ল্যানিং দ্য প্রজেক্টটা এই জন্য পড়া দরকার, কস্ট এবং স্কেজুলের ইন্টিগ্রেশনের জন্য প্ল্যানিংটা কিরকম হবে এটার একটা আইডিয়া দেয়া আছে এই আর্ন ভ্যালু ম্যানেজমেন্টের যে স্ট্যান্ডার্ড চ্যাপ্টার 3, শুধু চ্যাপ্টার 3, হ্যাঁ, পেজ নাম্বার 27 থেকে 62। পুরো বই পড়ার দরকার নাই প্ল্যানিং বোঝার জন্য। এবং আপনারা খুবই ইজি ওয়েতে লেখা, এগুলো এমন কঠিন না যে আপনি পড়লে বুঝবেন না, না, এটা পড়লে কিন্তু বুঝবেন। নেক্সট স্লাইডে যাই। এসির দুইটা বই, তো আমি বলবো যে যদি দুইটা বই জোগাড় করা আমাদের সম্ভব না হয়, অ্যাটলিস্ট স্কিলস অ্যান্ড নলেজ অফ কস্ট ইঞ্জিনিয়ারিং 6th এডিশনের যে বইটা, এইটা আমরা যদি কাছে রাখতে পারি খুবই ভালো হয়। চ্যাপ্টার 12-এ প্ল্যানিং সম্বন্ধে আইডিয়া দেওয়া আছে খুবই শর্টলি, খুব ইফেক্টিভ ওয়েতে। কারণ এএসির বইগুলা হচ্ছে খুব বেশি ডেসক্রিপটিভ না, প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করতে কতটুকু দরকার জানা, ততটুকুই এরা এক্সপ্লেন করে থাকে আর কি। তো পেজ নাম্বার 172 থেকে 187-তে আমরা পড়লেই প্ল্যানিং সম্বন্ধে একটা ভালো আইডিয়া পাবো। আচ্ছা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ। প্রজেক্ট কন্ট্রোলের ব্যাকবোন, আমি এটাকে বলি প্রজেক্ট কন্ট্রোলের ব্যাকবোন হচ্ছে স্কেজুলিং। কারণ দেখেন স্কেজুলের সাথে সব লিঙ্ক, স্কেজুল যেরকম হবে প্রজেক্টের কস্ট সেরকম হবে, হ্যাঁ। আপনি যদি স্কেজুল অ্যানালাইসিস করে বলেন এই প্রজেক্ট 3 বছরে শেষ হবে, ফাইন্যান্স কিন্তু 3 বছর পর্যন্ত ফোরকাস্ট করতে হবে, সো কস্ট প্রজেক্টের এরকম হবে 3 বছরে যা দাঁড়ায়। যদি বলেন যে না এটা 3 বছর হবে না 3.5 বছর হবে, তখন কিন্তু ফাইন্যান্সটা ওইভাবে ডিল হবে। তো এই জন্য স্কেজুলটা হচ্ছে প্রজেক্ট কন্ট্রোলের, আমি বলি প্রজেক্ট কন্ট্রোলের যে ফিল্ড, এই ফিল্ডের ব্যাকবোন, প্রজেক্ট কন্ট্রোলের ব্যাকবোন হচ্ছে স্কেজুল। এখানে কিন্তু সবচেয়ে বেশি নলেজ আপনাদেরকে গ্যাদার করতে হবে, যে একটা বেস্ট স্কেজুল, কোয়ালিটি স্কেজুল ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের কি কি করণীয়। ম্যাক্সিমাম আমি দেখছি, আমি যদি একটু ভুল না করি, মোর দেন 90% প্ল্যানার স্কেজুলার আমরা যারা আছি, আমরা কেউ এগুলো পড়ি নাই হয়তো, বা বা আমরা জানিও না যে ডাব্লিউবিএস এর আবার কোয়ালিটি হয়, স্কেজুলের আবার কোয়ালিটির আবার কোয়ালিটি, কোয়ালিটি তো হয় প্রোডাক্টের, যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায়। স্কেজুল তো আমি টাইম লাইন একটা বানাবো, এটার আবার কোয়ালিটি লাগে নাকি? এগুলোরও কিছু প্যারামিটার আছে যেগুলো দিয়ে কোয়ালিটি মেজার করা যায়। সো একটা কোয়ালিটি স্কেজুল তৈরি করতে আমাদের কিন্তু ডাব্লিউবিএস এর কোয়ালিটিও লাগবে, স্কেজুল কোয়ালিটি সম্বন্ধেও আইডিয়া লাগবে। তো এই যে পিএমআই এর ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের চ্যাপ্টার 3 এবং 4-এ এটা পড়লে আমরা চ্যাপ্টার 3-তে বুঝবো যে ডাব্লিউবিএস এর ইন্টিগ্রেশনটা কিভাবে হয় অন্যান্য ডোমেনের সাথে। আর চ্যাপ্টার 4-এ বলা আছে যে ডাব্লিউবিএস এর কোয়ালিটি, অর্থাৎ একটা কোয়ালিটি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে কি কি জিনিস আমাদের প্রয়োজন, সেটা পেজ নাম্বার 53 থেকে 86-এ বলা আছে। তো এই বইগুলো আমরা একটু জোগাড় করি, জোগাড় করে আমরা পড়ার চেষ্টা করব। আর স্কেজুলিং এর ক্ষেত্রে এখানে তো অনেকগুলো চ্যাপ্টার আছে, আমি আপনাদের জন্য সামারাইজ করে নিয়ে আসছি যে কোথায় কতটুকু পড়াশোনা করলে আপনারা আসলে নলেজটা পাবেন, হ্যাঁ। যে ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিসটা কি বলে, স্কেজুল মডেল গুড প্র্যাকটিস ওভারভিউ, এই চ্যাপ্টার 3-র পেজ নাম্বার 45 থেকে 92।
এখানে পুরো স্কেজুল সম্বন্ধে ভালো একটা আইডিয়া দেওয়া আছে। স্কেজুল মডেল, গুড স্কেজুল মডেল কোনটা, কোয়ালিটি স্কেজুল ডেভেলপের ক্ষেত্রে কি কি আমাদের জানা দরকার, স্কেজুল লেভেল কি, কোন লেভেল স্কেজুল কিরকম হয়, কি ইনফরমেশন থাকে। কারণ স্কেজুল লেভেলের সাথে কিন্তু ডাব্লিউবিএস এর একটা সম্পর্ক আছে। স্কেজুল লেভেল যত বেশি হবে, ব্রেকডাউনটা তত বেশি করতে হবে। তো এটা কিন্তু আমরা এই যে এই এই চ্যাপ্টার 3-তে গেলে বুঝতে পারবো স্কেজুল লেভেলটা আসলে কি। হ্যাঁ, এটা দরকার। স্কেজুলিং জন্য আমরা ওই এসির দুইটা বই, পিএসপি যে সার্টিফিকেশন গাইড, এখানে কিন্তু সার্টিফিকেশন গাইডটা এদের পিএমআই সার্টিফিকেশন গাইডের মতো এত স্ট্যান্ডার্ড না, মানে এত ডেসক্রিপটিভ না। শুধু পয়েন্টস গুলো দেয়া থাকে, ওগুলো আমাদেরকে সার্চ করে করে পড়তে হয় আর কি। তো এটা এখানে জাস্ট শুধু একটা প্যারাগ্রাফ দিয়ে বলা থাকে যে জিনিসটা এরকম। সো চ্যাপ্টার 2 স্কেজুলিং এর কোন কোন জায়গায় আমাদের কি স্কেজুলিং এর জন্য পড়াশোনা করতে হবে বা কোন কোন জিনিসগুলো আমাদের জানা দরকার, এটা সম্বন্ধে আইডিয়া দেওয়া আছে পেজ নাম্বার 109 থেকে 250। এটা অনেক বেশি পড়াশোনা মনে হচ্ছে। এখানে দেখবেন যে একটা টপিকের উপর একটা বা দুইটা করে লাইন লেখা, জাস্ট একবার করে দেখলেই কিন্তু হয়ে যাবে, গাড়িতে বসে যাওয়ার সময় দেখলেন হয়ে যাবে। আর এই যে 6 এডিশন কস্ট ইঞ্জিনিয়ারিং এর, যেটা আমি বলবো যে এটা কোনোভাবেই, যে কোনো ভাবে হোক আপনারা এটা জোগাড় করার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা চ্যাপ্টার 13 স্কেজুলিং সম্বন্ধে বলা আছে, শর্টলি বলা আছে, যে বললাম প্র্যাকটিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটাকে ফোকাস করে। সো এটা আপনাদের জন্য কম কষ্টদায়ক হবে পড়ে বোঝার ক্ষেত্রে। আর পিএমআই দুইটা স্ট্যান্ডার্ড, ডাব্লিউবিএস এবং স্কেজুলিং, এটা মাস্ট রিড, পড়তেই হবে। নেক্সট যাই। এখন আমরা প্র্যাকটিক্যালি, আমরা তো পড়াশোনা করলাম, হ্যাঁ, এটাতে কিন্তু কিছু নলেজ অবশ্যই ডেভেলপ হবে। কিন্তু এএসসি এর একটা চমৎকার জিনিস হচ্ছে এদের স্পেসিফিক রিকমেন্ডেড প্র্যাকটিস আছে। মানে একটা টপিকের উপর একটা রিকমেন্ডেড প্র্যাকটিস, ওই জিনিসটা কিভাবে ভালোভাবে করা যায় এটার উপরে রিকমেন্ডেড প্র্যাকটিস আছে। এই রিকমেন্ডেড প্র্যাকটিস গুলাতে স্পেসিফিক ভাবে বলা আছে যে কোন কাজটা কিভাবে করতে হবে এবং তার জন্য কি কি জিনিস থাকতে হবে। যেমন আমরা অনেকে কি করি, স্কেজুল বানাইতে বললে সরাসরি স্কেজুল বানানো স্টার্ট করে দিই, স্কেজুল রেডি, সাবমিট করে দিলাম। যদি রিভিউয়ার জিজ্ঞেস করে স্কেজুলে কয়টা ক্যালেন্ডার ধরা আছে, আমরা বলতে পারবো যে একটা ক্যালেন্ডার মনসুন অ্যাসাইন করা আছে, মনে হয় না করা আছে। ঈদ হলিডে ধরা আছে না, আচ্ছা ধরা নাই, ঠিক আছে। ওয়ার্কিং টাইম কত ধরা আছে, মনে নাই, বাই ডিফল্ট মনে হয় ছিল 8 ঘন্টা বা 10 ঘন্টা। মানে আমরা সব সফটওয়্যারের উপর ছেড়ে দিয়েছি, শুধু ডিউরেশনটা আমরা বসাই। তো এরকম হবে না স্কেজুল। হ্যাঁ, স্কেজুল তৈরি করার আগে স্কেজুল বেসিস ডকুমেন্টেশন বলে এটাকে তৈরি করতে হয়। যে একটা ন্যারেটিভ আর কি, এটাকে অনেক সময় ন্যারেটিভ বলে, কেউ বলে সাপোর্টিং রিপোর্ট টু স্কেজুল, বিভিন্ন নাম আছে এটার। তো এসির মিনিংটা হচ্ছে, এটাকে বলা হয় স্কেজুল বেসিস ডকুমেন্টেশন। এই জন্য ওরা বলছে যে এআরপিটা হচ্ছে ডকুমেন্টিং দ্য স্কেজুল বেসিস। স্কেজুল বানাইতে গেলে কি কি বেসিস থাকতে হবে স্কেজুলের, সেগুলো নিয়ে এখানে মানে ইনস্ট্রাকশন দেয়া আছে। আমরা এখানে জানতে পারবো যে স্কেজুল বানানোর আগে কোন জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার হতে হবে, কম্পাইল করতে হবে অ্যাজ এ ন্যারেটিভ, একটা ডকুমেন্ট ডেসক্রিপটিভ, তারপর স্কেজুল স্টার্ট করব। এবং এই আরপি গুলো কিন্তু খুবই শর্ট, ছোট ছোট, বললাম যে স্পেসিফিক টপিকের উপরে। তো এটা মোটামুটি ডকুমেন্ট হয়তো 15 বা 16 পেজের, কিন্তু এখানে পড়তে হবে 12 পেজের মতো টোটাল, আমরা যদি ওই সামারি পেজ, টেবিল অফ কন্টেন্ট বাদ দিই। তারপরে স্কেজুল ডেভেলপমেন্ট, স্কেজুল ডেভেলপমেন্ট কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ, ডিটেল এখানে বলা আছে। তো এই আরপি গুলো আমরা জোগাড় করতে পারি, এগুলো আহ, একটু ডিফিকাল্ট, মেম্বারশিপ লাগে এসির, না হলে এগুলো পাওয়া যায় না। হ্যাঁ, তো এগুলো চেষ্টা করতে হবে কিছু ইনভেস্ট করার আর কি নিজের জন্য। এই স্কেজুল ডেভেলপমেন্টের ব্যাপারে এই আরপিতে বলা আছে ডিটেলে। এগুলো কিন্তু পিএম বুক বা এএসির অন্যান্য গাইডে কিন্তু এরকম স্পেসিফিক ভাবে বলা নাই। হ্যাঁ, আইডিয়া দেয়া আছে, এই জায়গাগুলোতে একেবারে স্পেসিফিক ভাবে সুন্দর করে আলোচনা করা আছে শর্টলি। এখানে 15 পেজের মতো পড়াশোনা আর কি। দেন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে যে আমরা তো স্কেজুল কাউকে সাবমিট করবো, সে তো রিভিউ করবে, তাই না, রিভিউ করে অ্যাপ্রুভ করবে। তো এই জন্য এএসসির একটা রিকমেন্ডেড প্র্যাকটিস আছে 78 আর 13। অর্থাৎ রিভিউ আর স্কেজুলের কি কি জিনিস রিভিউ করে ইপিসি প্রজেক্টের, সেইটার ব্যাপারে এখানে গাইডলাইন দেওয়া আছে। অর্থাৎ এই জন্য এই ডকুমেন্টের রিভিউয়ার এবং স্কেজুল যে ডেভেলপ করবে দুজনেরই দরকার। কারণ স্কেজুল ডেভেলপার এটাই দরকার যে আমার স্কেজুলের কি রিভিউ হবে এবং কোন পার্টটা রিভিউ হবে, কিভাবে রিভিউ হবে। তো এইখানে কিন্তু অলমোস্ট আগের যে দুইটা পার্ট বললাম, এই যে ডকুমেন্টিং স্কেজুল বেসিস আর স্কেজুল ডেভেলপমেন্ট, এই দুইটাকে কম্পাইল করে এখানে আবার ডিসকাশনটা করা আছে যে কোন কোন জিনিস একটা স্কেজুলের থাকতেই হবে ফর রিভিউ বাই রিভিউয়ার। হ্যাঁ, সো এই একটা ডকুমেন্ট পড়লেও কিন্তু আমরা আগের দুটো ডকুমেন্টের অনেক আইডিয়া পাবো। তারপরে এবং
আমাদের আরো কিছু স্কেজুলের ডকুমেন্ট, স্কেজুল নিয়ে পড়াশোনা কিন্তু আপনাদের বেশি করতে হবে। যেটা আমি শুরুতেই বলছিলাম, স্কেজুলটাই হচ্ছে ব্যাকবোন অফ প্রজেক্ট। হ্যাঁ, স্কেজুল যত কোয়ালিটি ফুল হবে আপনাদের, স্কেজুল কন্ট্রোলটা মানে প্রজেক্ট কন্ট্রোলটা ততটাই বেশি আপনাদের জন্য ইজি হবে এবং ইফিশিয়েন্ট হবে, ইফেক্টিভ হবে। মানে স্কেজুল ক্লাস। স্কেজুলটা তো, হ্যাঁ। স্কেজুলটা অনেক একটা মানে দেখেন একটা প্রজেক্টের ব্যাকবোন বলতেছেন বা এটা কিন্তু একটা নকশা, নীল নকশা। এই প্রজেক্টটা হ্যাঁ, কিভাবে শেষ হচ্ছে, কি কি ইভেন্ট এনকাউন্টার করে কত দিনে কোন কোন টেনশন এক্স্যাক্টলি। গুলো, যত বেশি আমরা অবস্টাকেল গুলোকে ইনকর্পোরেট করতে পারবো বা যত বেশি ইস্যুস গুলোকে কানেক্ট করতে পারবো, এক্সাম্পশনস গুলোকে আমরা সলিউশন কিভাবে করা যায় তার বেসিসে ইন্টিগ্রেট করতে পারবো, তত বেশি কিন্তু আমাদের ডিসকাশন পয়েন্ট দিচ্ছে টাইম টু টাইম। আমাদের তো হ্যাঁ, ডেফিনেটলি মান্থলি রিপোর্ট দিতে হবে। সো টিমকে উইকলি রিপোর্ট একটা প্রসেস মানে সিস্টেম থাকে, বা উইকলি রিপোর্ট অনেক অর্গানাইজেশন প্রিফার করে। সো মিটিং এর সময় বেটিং ইজ অলওয়েজ 3 উইকস লুক অ্যাহেড বা 3 মান্থস লুক অ্যাহেড শিডিউলে। অটোমেটিক্যালি আমরা ইভেন্ট গুলোকে কানেক্ট করার কারণে শিডিউল ডেভেলপমেন্ট যদি ঠিক মতো হয়ে থাকে ডেফিনেটলি ইভেন্ট গুলো কানেক্ট করা থাকবে। তো ইভেন্ট গুলোকে নিয়ে আমরা ডিসকাস করতে পারি, আর্লি হুইসেল ব্লো করতে পারি, আর্লি অ্যাটেনশন নিতে পারি, আর্লি প্রিকশন নিতে পারি। এক্স্যাক্টলি। হ্যাঁ, কমিউনিকেশন স্টার্টটাই হয় স্কেজুল নিয়েই প্রথমে, তারপরে অন্যান্য দিকে আসলে এটা স্প্রেড করে। প্রথমে স্কেজুল নিয়ে কথা হয়, তারপরে অন্যান্য দিকে এটা স্প্রেড করে এর সাথে রিলেটেড যে ডিসিপ্লিন গুলো আছে এগুলোতে। তো স্কেজুল ক্লাসিফিকেশন সম্বন্ধে আমরা আসলে আমাদের এফোর্টটা হচ্ছে এরকম, আপনাদেরকে একটু নলেজ দেয়া এই ব্যাপারে, যেন আপনারা ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিস গুলো জানে এবং সেইভাবে আপনাদের ক্যারিয়ার করতে পারেন প্রজেক্ট কন্ট্রোলে। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেমন স্কেজুল ক্লাসিফিকেশন সম্বন্ধে হয়তো অনেকেরই আমাদের আইডিয়া নাই। অনেক সময় আমাদেরকে বলা হয় একটা হয়তো প্রজেক্টের ইঞ্জিনিয়ারিং ডিজাইন ড্রয়িং জাস্ট 1 মাস হয়েছে, শুরু হয়েছে, একটা ইপিসি বড় প্রজেক্ট, খুব একটা বেশি প্রোগ্রেস হয় না, ইভেন ইঞ্জিনিয়ারিং ডিজাইন ড্রয়িং খুব বেশি নাইও আমাদের কাছে। তো আপনাকে হুট করে যদি বলা হয় আমাকে একটা ডিটেল স্কেজুল বানায় দিতে, এটা কি সম্ভব কিনা, আপনি যে না বলবেন তার একটা বেসিস লাগবে। এই স্কেজুল ক্লাসিফিকেশনে বলা আছে যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রেস কি ধরনের হলে কোন কোন ডকুমেন্ট আপনার হাতে আসলে কত ডিটেল স্কেজুল বানাতে পারবেন। তো এগুলো কিন্তু আমরা জানলে যেটা হবে, আমাদের যে প্রজেক্ট ম্যানেজার অথবা প্রজেক্টের যে ডিরেক্টর যেই হোক, আমাদের সুপারভাইজার, তার সাথে কিন্তু কমিউনিকেশন আমার অনেক ইজি হয়ে যায়। তাকে আমি না বলার ক্ষেত্রেও কিন্তু একটা রেফারেন্স দিতে পারি যে এইটা এখন এইভাবে পসিবল না। নর্মালি বললে সে রাগ করবে, কিন্তু তাকে যদি দেখাই দেন কেন পসিবল না, সে বুঝবে যে আপনাকে জোর করে বানালে এটা রং হবে। হ্যাঁ? তো এই জন্য এই স্কেজুল ক্লাসিফিকেশন সম্বন্ধে আইডিয়ার জন্য আমাদের এই রিকমেন্ডেড প্র্যাকটিসটা দরকার। স্কেজুল লেভেল যেটা বলছিলাম, স্কেজুল লেভেলের ব্যাপারে কিন্তু পিএমআই এর যে স্কেজুলিং এর বই আছে ওইখানে কিন্তু ডিটেল সুন্দর মতো দেয়া আছে। আর এই আরপি তে আলাদা আলাদা ভাবে বলা আছে, বিশেষ করে ইপিসি প্রজেক্টটাকে ফোকাস করে আরো ডিটেইলে বলা আছে। স্কেজুল লেভেলটা আমাদের অনেক বেশি জানার দরকার, কারণ আমরা অনেক সময় অনেক রিজিড স্কেজুল, রিজিড বলি কি অনেক ডিটেল স্কেজুল বানাই, সেটা আর কিন্তু মেনটেন করা যায় না। সাইটের তো লোকজন অনেক ব্যস্ত থাকে, আপনি যদি জিজ্ঞেস করেন যে একটা চৌকাঠ লাগানোর কথা জিজ্ঞেস করলে অনেকে মাইন্ড করতে পারে যে দরজার চৌকাঠ লাগানো হয়েছে কিনা। তো এত ডিটেলে স্কেজুল বানানো যাবে না যেন ইনফরমেশন নেওয়াটা ডিফিকাল্ট হয়, আবার এত সামারাইজ যেন না হয় যেখানে হয়তো ক্রিটিক্যাল পার্টটা রং হয়। হ্যাঁ, তো দুইটাকে কম্বাইন করে দেখতে হবে যে কোন স্কেজুল লেভেল কি ধরনের প্রজেক্টে ম্যাচ করে ভালো। তো এই জিনিসগুলোর আইডিয়া পাবেন এই এআরপি তে স্কেজুল লেভেল সম্বন্ধে। স্কেজুল লেভেলটা আসলে কি, ডাব্লিউবিএস লেভেল আগে বলে রাখি, আর স্কেজুল লেভেল কিন্তু ডিফারেন্ট। তো দুইটাই যখন দেখবেন ডাব্লিউবিএস এর বইয়ে ডাব্লিউবিএস এবং পিএম বুকের ওই যে স্কেজুলিং স্কেজুল লেভেল, তখন বুঝে যাবেন যে দুইটা কেন ডিফারেন্ট এবং দুইটার সাথে লিঙ্ক আছে একটা। হ্যাঁ, আর স্কেজুলে তো চেঞ্জ আসবেই, তো চেঞ্জ তো সবসময় আসবে, চেঞ্জ কিভাবে ম্যানেজ করবেন। আমরা অনেক সময় কি করি, স্কেজুল বানানোর পরে ভয় করি চেঞ্জ যেন না আসে, চেঞ্জ আসলেই শেষ, স্কেজুল আবার নড়াচড়া করতে হবে, আবার এই স্কেজুল তাহলে তো ঝামেলা, এক্সটেন্ডেড হয়ে যাবে, এটাকে সাবমিট করার জন্য পারমিশন নিতে হবে প্রজেক্ট ম্যানেজারের। সো এই কমিউনিকেশন আমি যাবোই না। চেঞ্জ যদি আসে ওটাকে লুকায় ঝুঁকায় কোনো রকম আমরা রাখার চেষ্টা করি, পরে একবারে যখন বাইর করি তখন দেখা যায় 1 বছর স্কেজুল 2 বছর হয়ে গেছে। এরকম যেন না হয়, যখন যে চেঞ্জ আসবে সেটাকে ইনকর্পোরেট করা, সেটার জন্য কি ওয়েতে করতে হবে সেটা কিন্তু এখানে বলা আছে। যেমন চেঞ্জ আসার সাথে সাথে এটাকে টাস্ক আকারে ইন্টিগ্রেট করা, তার জন্য যে টাইম এক্সটেনশন দেখাবে স্কেজুলে, সেটাকে আবার ইওটির জন্য রেডি করে কমিউনিকেট করা, এই জিনিসগুলো এখানে বলা আছে। এই চেঞ্জ স্কেজুল চেঞ্জ ম্যানেজমেন্টের যে আরপি, এখানে কিন্তু একটু ডিটেলে বলা আছে যে স্টেপ গুলা কিভাবে এই চেঞ্জ গুলাকে আমরা ম্যানেজ করতে পারি। নেক্সট অনুপ, স্কেজুল নিয়ে পড়াশোনা বেশি। আর এই যে ডিসিএম এর যে রেফারেন্সটা দিছিলাম, এটা দরকার কেন,
স্কেজুলটা যদি ইভিএম এর জন্য রেডি না হয় বেজ লাইনের আগে, এবং এটা যদি অ্যাপ্রুভ হয়, এই স্কেজুল দিয়ে কিন্তু পরে পারফরমেন্স রিপোর্ট জেনারেট করা যাবে না স্কেজুলের। অর্থাৎ ইভিএম এর জন্য রেডি না কেন, যখন আপনারা একটু পড়বেন বুঝবেন যে স্কেজুলের জন্য, ইভিএম এর জন্য রেডি হতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া আছে। স্কেজুলে কস্ট লোড অথবা ম্যান্ডে লোড থাকা লাগে, আরো কিছু ক্রাইটেরিয়া আছে। তো এইগুলো কিন্তু এই যে ডিসিএম এর যে 14 পয়েন্টস আমরা বলি, 14টা পয়েন্ট, এটা কিন্তু ম্যান্ডেটরি না, আপনাকে মেনটেন করাই লাগবে এরকম না, বাট কিছুটা হলেও স্কেজুলের কোয়ালিটি এনহ্যান্স করার ক্ষেত্রে হেল্প করবে। সো এইটা একটা আমরা স্কেজুলিং এর জন্য এজ রেফারেন্স করতে পারি। আর এডিশনাল যে লিস্ট দেয়া আছে, এগুলো পরে পড়েন, হ্যাঁ। যখন এগুলো আপনাদের জানা হয়ে যাবে, তারপর আস্তে আস্তে আলাদা আলাদা আরো ডিটেইলে পড়বেন যে আমরা অ্যাক্টিভিটির যে রিলেশনশিপ দিচ্ছি কিভাবে দিব, কোন বেসিসে দিব, ডিউরেশনটা কিভাবে ডিটারমাইন করব, ক্রিটিক্যাল পাথ আইডেন্টিফাই কিভাবে করব যেন রং ক্রিটিক্যাল পাথ না হয়ে যায়। তো এই যে জিনিসগুলো, এগুলো বিভিন্ন আরপি তে দেওয়া আছে। যদি এসির মেম্বারশিপ নেন, স্টুডেন্ট যারা তাদের জন্য অনেক ইজি, মেম্বারশিপ ফি অনেক কম, $65। কিন্তু স্টুডেন্ট না হলে ঝামেলা, $135 মতো সম্ভবত। তো মেম্বারশিপ সবসময় নেবেন লাস্ট কোয়ার্টারে, যা 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 দরকার সব ডাউনলোড করে নেবেন, তাহলে আর প্রবলেম হবে না। লাস্ট কোয়ার্টারে সো একটু ফি কম থাকে। আমরা এখন অলরেডি আমাদের ওয়েবিনার 50 মিনিট ক্লোজ করে ফেলছি। সো আপনারা এতক্ষণ যে ডকুমেন্ট গুলো দেখলেন, সেই ডকুমেন্ট অনেকের কোশ্চেন থাকতে পারে আমরা কিভাবে ডকুমেন্ট গুলো পেতে পারবো। সো জেনারেলি আপনি পিএমআই মেম্বারশিপ নিলেই আপনি পিএমআই যত সবগুলো পেয়ে যাবেন। এএসসি এর সাথে সাথে আপনি মেম্বারশিপ নিলে আপনার বইগুলো কালেক্ট করতে হবে। আর আপনাদের এই এতক্ষণ যেমন যে জিনিসগুলো দেখানো হলো, ইটস নট এ আসলে অনেক কঠিন জিনিস না এটা। ওই মেথোলজিক্যাল অ্যাপ্রোচ এর মাধ্যমে আমরা এটাকে অ্যাডাপ্ট করে নিতে পারি, জানতে পারি। তার লাইফ এক্সাম্পল আপনি মতিন ভাইকে, জানতে স্পিকারকে দেখতে পারেন। হি ইজ নট অনলি জাস্ট হি ইজ ভেরি, মানে আপনাকে কি বলবো যে উনি বেসিক্যালি একটা অর্গানাইজেশন প্রজেক্ট P6 এর কো ফাউন্ডার। সে অর্গানাইজেশনটাও পার্সোনালি তাদের এই ইন্ডাস্ট্রির প্রফেশনালদের স্কিল ডেভেলপমেন্টে কাজ করে। সো উনি আমাদের এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম অন্য অর্গানাইজেশন থেকে প্রোভাইড করতে করে, এবং ওই বিষয়ে উনি বলবে। আমাদের অডিয়েন্সের জন্য প্রথমে আপনাদের আপনার অর্গানাইজেশন থেকে কোনো ইনফরমেশন আপনি দিতে পারবেন কাইন্ডলি? না, এখন প্রজেক্ট P6 এর থ্রুতে আমি কিছু ট্রেনিং ডেভেলপ করছি, যেটা P6 এর উপরে। এবং P6 এ আমরা যারা স্কেজুল করি বা প্রজেক্ট কন্ট্রোলে যারা আছি, স্কেজুল বানানো, কস্টলেট দা আর্ন ভ্যালু ইমপ্লিমেন্ট করা, এই জিনিসগুলো ইফেক্টিভলি কিভাবে P6 এর থ্রুতে করা যায়, এবং এটাকে রিপোর্ট আকারে জেনারেট করা, অর্থাৎ থ্রু আউট দ্য প্রজেক্ট একটা সফটওয়্যারকে কিভাবে ব্যবহার করা যায়, এই ইন্ডাস্ট্রি যে বেস্ট প্র্যাকটিস গুলো বললাম, এগুলোকে আমরা ফলো করে আর কি, সেইটার উপরে কিছু ট্রেনিং আমি ডেভেলপ করছি। আরো ট্রেনিং কিছু হয়তো ডেভেলপ করবো আর এই ভবিষ্যতে। তো আপাতত এখন 3টে ট্রেনিং আছে। হ্যাঁ, আমাদের সে সামনে 20 তারিখে আমাদের হ্যাঁ, প্রজেক্ট। আমার প্রজেক্ট P6 এর ফাউন্ডিং ডে হচ্ছে আগামী 20 তারিখ। তো 20 তারিখে আমার সবগুলো কোর্সের উপরে 60% ডিসকাউন্ট থাকবে, শুধু ওই একদিন শুধুমাত্র সবগুলো যারা কোর্স। এটা আপনার যারা অ্যাসোসিয়েশন অফ প্রজেক্ট কন্ট্রোল প্রফেশনালস জয়েন করে আজকে ওখানে জয়েন করেছেন, তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা ভালো নিউজ। এবং প্রজেক্ট কন্ট্রোল এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর অনেক ধরনের ট্রেনিং আমরা এই পিসিবি থেকে আয়োজন করবো টাইম টু টাইম। আমরা যে ধরনের বিষয়গুলো ডিসকাস করলাম, প্রতিটা স্পেসিফিক বিষয়ের জন্য ইন ফিউচার আমরা ওয়েবিনার বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আপনারা আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন, আমরা টাইম টু টাইম আপনাদেরকে এসব বিষয় জানিয়ে দেবো। সো আমরা দিদ- আমাদের হাতে বেশি সময় নেই মতিন ভাই। So আমাদের প্রায় দিদার একটা দিদার হ্যান্ড রেজ করছে, দিদার কিছু মনে হয় জিজ্ঞেস করতে যাচ্ছে নাকি? দিদা প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম দিদার। ভাইয়া যেটা যেটা জানার ছিল সেটা হচ্ছে যে আমাদের এই যে শিডিউল হেলথ চেক, যেটা আসলে খুবই একটা মানে মানে আমাদের দেশে তো কোনোভাবেই আসলে কোনো অ্যাকচুয়াল প্র্যাকটিস নেই যে আসলে শিডিউলটা ঠিকভাবে হচ্ছে কিনা। তো নর্মালি DCMA 14 পয়েন্ট রুলটা আমরা অনেকেই মানে অনেক লিঙ্ক বিভিন্ন জায়গায় দেখি যে এটা ফলো করে, বাট আসলে আমাদের সাথে দেখা গেছে যে পুরোপুরি আসলে ফলো করাটা যায় না। আবার আপনি এসি কিছু গাইডলাইনের কথা বললেন, যে আপনি আসলে প্র্যাকটিস করতেছেন বা অনেকদিন ধরে দেখতেছেন, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটা এএসসি এর আচ্ছা, গাইডলাইন নাকি হচ্ছে দিদা ডিসিএম এর এটা পলিসি? নোট নোট যারা নিলাম এটা দিদার, হ্যাঁ এটা নোট নেওয়া হলো, এটা আমরা কিউএ পার্টে গিয়ে এটা নিয়ে আর ডিটেলস discuss আলোচনা করবো। করব। আর দিদা আমরা ডেফিনেটলি এই 14 BCMA 14 এটার উপর আমরা ফর্দার ডিসকাশন অ্যারেঞ্জ করবো, আমরা সবাই জানবো। বাট যেহেতু টাইম কনস্ট্রেন্টের কারণে হয়তো পুরো বিষয় আজকে ডিসকাস এক্সপ্লেন করা পসিবল হবে না। বাট আমরা নোট রাখলাম, এটা আমরা শেষ মোমেন্টে ডিসকাস করবো। ঠিক আছে, আমরা আমরা প্রজেক্ট কস্ট নেক্সট এস্টিমেট, স্লাইডে যাই, হ্যাঁ।
জি। কস্ট এস্টিমেশন, আমরা আসলে কস্ট এস্টিমেশনের ব্যাপারটা হলো কি, এটা নর্মালি কোনো জিনিসের কোয়ান্টিটি আর প্রাইস জানলে কিন্তু ওইটার মোটামুটি ইউনিট প্রাইস জানলে কস্টটা জানা যায়। তো এইটা আলাদাভাবে ডিফারেন্ট কিছু, মানে ডিফিকাল্ট কিছু না, কোয়ান্টিটি এস্টিমেট করা এবং ওইটার ইউনিট প্রাইস জানা। কোয়ান্টিটি এস্টিমেট করতে গেলে কোয়ান্টিটির সাথে রিলেটেড অনেক ম্যাটেরিয়াল আছে, ওগুলোর আবার ইউনিট প্রাইস জানতে হয়, তো কস্ট এস্টিমেশন তারপরে আমাদেরকে এটার কস্ট এস্টিমেট করতে হয়। কিন্তু আমাদের একটু স্ট্যান্ডার্ড কিছু প্র্যাকটিস ফলো করা উচিত, যে কি ধরনের প্রজেক্টে আমরা কস্ট এস্টিমেশন কিরকম ভাবে করতে। অনেক সময় দেখা যায় কিছু প্রজেক্টের খুব সীমিত ইনফরমেশন আছে, বেশি ইনফরমেশন নাই, কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই সময় কস্ট এস্টিমেট করতে হবে। কিভাবে করতে পারি, রেফারেন্স ডকুমেন্ট কিভাবে আমি অ্যারেঞ্জ করব, কোন মেথডে করব। এটার জন্য বেস্ট আমি বলবো যে এই যে 6th এডিশনের কস্ট ইঞ্জিনিয়ারিং যে এসির এই বইটা বেস্ট, কস্ট এস্টিমেশন কস্ট কন্ট্রোল। সাথে যদি পিএমআই এর আমরা এই বইটা অ্যারেঞ্জ করতে পারি ভালো, বাট আমি বলবো যে একটা থাকলেই হবে 6th এডিশন কস্ট ইঞ্জিনিয়ারিং এসি। এখানে খুব সুন্দরভাবে বিভিন্ন মেথড সম্বন্ধে আলোচনা করা আছে, ডিটেল কস্ট এস্টিমেশন মেথড, এবং যেগুলো আমাদের ক্লাস 4 বা ক্লাস 5 অর্থাৎ অত ডিটেল না, স্ক্রিনিং বা ফিজিবিলিটি স্টাডিতে বা অথবা ইনিশিয়েশন স্টেজে যেগুলো করা হয়, বিভিন্ন মেথড আছে, রেশিও মেথড, তারপরে আমাদের ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টর মেথড আছে। হ্যাঁ, যেমন অনেকে অনেক রকম প্ল্যান, যেমন আমাদের অনুপ আছে, উনি বিভিন্ন এখন ফিড মিলে নিয়ে কাজ করে। তো অনেক সময় দেখা যায় যে বিডিং প্রসেসের জন্য কোনো একটা কুইক এস্টিমেশন দরকার, সিমিলার একটা প্ল্যান্ট আর এক জায়গায় করবে, কিসের বেসিসে এস্টিমেশন হয়। তো এখানে কিন্তু গাইডলাইন আছে, কিছু জায়গায় বলা আছে যে মেজর যে ইকুইপমেন্ট ওই প্ল্যান্টের, সেইটার সাথে একটা ফ্যাক্টর গুণ করতে হয়। ফ্যাক্টরটা কিসের উপর ডিপেন্ড করে, টাইপ অফ প্ল্যান্ট। তো এগুলো কিন্তু সুন্দর মতো দেয়া আছে, তো এগুলো আপনাদেরকে অ্যাসিস্ট করবে যে প্রজেক্টের শুরুর দিকে কিভাবে কস্ট এস্টিমেট করবেন, ইনফরমেশন যত আসবে তখন কোন মেথডে যাবেন, এগুলো বলা আছে, ডিসকাস করা আছে, যে ক্লাস 5, ক্লাস 4, ক্লাস 3, ক্লাস 2 এবং ক্লাস 1 কস্ট এস্টিমেশনের যে বিভিন্ন ক্লাস এই সম্বন্ধে বলা আছে। আর্ন ভ্যালুর ক্ষেত্রে একটু বেশি বই, বাট পড়াশোনা কিন্তু লিমিটেড পেজে। হ্যাঁ, ইভিএম এর জন্য যেটা বললাম যে অ্যানসা এবং ডিসিএম এর, এটা একটা ছোট ডকুমেন্ট, কয়েকটা পেজের ডকুমেন্ট, এইটা তো পড়তে হবে। আর সবচেয়ে ভালো হয় আপনারা এই যে পিএমআই এর যে আর্ন ভ্যালুর পুরো বইটা যদি টাইম নিয়ে একটু পড়লেন আর কি। সেটা যদি সম্ভব নাই হয় একেবারে পড়া, লিস্ট স্কিলস অ্যান্ড নলেজ অফ কস্ট ইঞ্জিনিয়ারিং 6th এডিশন চ্যাপ্টার 14-তে আছে এটা, আর্ন ভ্যালুর ওভারভিউ, কিছু এখানে আইডিয়া দেওয়া আছে, প্ল্যান ভ্যালু, আর্ন ভ্যালু এবং অন্যান্য যে ইভিএম এর প্যারামিটার। বাট আমি স্ট্রংলি সাজেস্ট করি যে আর্ন ভ্যালু ম্যানেজমেন্টের পিএমআই এর যে বইটা আছে এটা পড়ার জন্য, আপনারা যদি সত্যিকার অর্থে প্রজেক্ট কন্ট্রোলে থাকতে চান আর কি। ওইটা খুব ইফেক্টিভ হবে ইভিএম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। আর এই দুই স্ট্যান্ডার্ড তো অবশ্যই আপনারা পড়বেন, অ্যানসা এবং ডিসিএম এর যে স্ট্যান্ডার্ড, যেহেতু এটা স্পেসিফিক টু ইভিএম এ, সো এখানে অনেক ইনফরমেশন পাবেন। রিস্ক ম্যানেজমেন্টটা যেহেতু আমরা খুবই কম প্র্যাকটিস করি, আমি মাঝখানে একবার খোঁজার চেষ্টা করেছিলাম যে অ্যাকচুয়ালি রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা আমাদের বাংলাদেশে কোনো প্রজেক্টে হচ্ছে কিনা, আমি গিয়ে একটু দেখার জন্য জাস্ট কিভাবে হচ্ছে, আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফলো করি কিনা। আমি অনেক চেষ্টা করেও কোনো রেফারেন্স পাইনি, আমাকে কেউই দিতে পারেনি যে কোথাও হচ্ছে। তার মানে আমাদের বাংলাদেশের প্রজেক্ট গুলো রিস্ক ফ্রি প্রজেক্ট, কোনো রিস্ক নাই। এই জন্যই টাইম এক্সটেনশন ডাবল 3 গুণ হয়ে যায় আর কি। সো যাই হোক, আমাদের দেশে এই প্র্যাকটিসটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে, চেষ্টা করতে হবে যে এই নলেজটা এবং এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট উইদাউট রিস্ক ম্যানেজমেন্ট ইজ অ্যাকচুয়ালি জিরো আসলে। হ্যাঁ, মানে আপনি প্রজেক্টের বাজেট ধরে রাখছেন, তার সাথে প্রফিট ধরে রাখছেন 20%, সেভাবে আপনি আগাচ্ছেন, ঠিক শেষের দিকে গিয়ে দেখলেন যে 20% কস্ট রিস্কে কাভার হয়ে যাচ্ছে, তার মানে প্রজেক্ট কিছুই নাই, জিরো। এই জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট উইদাউট রিস্ক ম্যানেজমেন্ট আসলে জিরো ম্যানেজমেন্ট হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, তো এরকম যেন না হয়। পিএম বুক এবং রিস্ক ম্যানেজমেন্টের যে স্ট্যান্ডার্ড আছে, এখানে রিলেটেড যে চ্যাপ্টারটা আছে পিএম বুকে রিস্কের উপরে, সেগুলো একটু পড়লেন। শুধু রিস্ক ম্যানেজমেন্টের যে স্ট্যান্ডার্ড ওইটা আপাতত না পড়লেও হবে, যখন ডিটেলে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন সেটা থাকলেই হবে। পিএম বুকের রিস্ক ম্যানেজমেন্ট চ্যাপ্টারে বলা আছে রিস্ক কিভাবে আইডেন্টিফাই করা হয়, লিখা হয় কিভাবে, প্রায়োরিটাইজ করা হয়, তো এগুলো ব্যাপারে ডিটেল আলোচনা করা আছে। আমরা এখন আসি টুলস এবং সফটওয়্যার, এটাকে অনেক পরে নিয়ে আসছি তাই না, আসলে আমাদের দরকার ওই জিনিসটা যেগুলো আগে আলোচনা করলাম। সফটওয়্যার P6 2 ঘন্টায় শেখা যায়, কিন্তু P6 কে আপনি কন্ট্রোল করবেন কিভাবে এটা শিখতে অনেক সময় লাগে, প্রপার ইউজ করা শিখতে সময় লাগে। এমএস প্রজেক্ট অনলাইনে দেখবেন 1 ঘন্টার এমএস প্রজেক্ট ট্রেনিং আছে,
কিন্তু এমএস প্রজেক্ট, আমি তো অনেক সময় এমএস প্রজেক্ট চালাইতে যাই, হিমশিম খাই। এমএস প্রজেক্টের যে সেটিংস এর অনেক ডিফিকাল্টিস, এটা খুব ডিফিকাল্ট হয়। আইটি প্রজেক্টের জন্য ঠিক আছে, হ্যাঁ, যেহেতু আইটি প্রজেক্টের জন্যই ওইটা তৈরি করা, ম্যান পাওয়ার ম্যানেজমেন্টের জন্য। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য ইউজ করতে গেলে ডিফিকাল্ট। এই জন্য আমরা যারা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে আছি, আমরা প্রাইমারি P6 প্রফেশনালে ফোকাস করব বেশি। আর এখন ক্লাউড, ওদের যে ক্লাউড ভার্সন, এইটা অনেক বেশি ইন্টিগ্রেটেড মডেল। এখানে রিস্ক, কস্ট এবং স্কেজুল তিনটের মডেলকে একবারে ইন্টিগ্রেট করে তৈরি করা, যেন অন্য কোনো প্ল্যাটফর্মে যাওয়া না লাগে ওরাকলের। এটা একটু কস্টলি, বাট আমরা চেষ্টা করব, আমরা যে অর্গানাইজেশনে আছি একটু ইনফ্লুয়েন্স করার, যেন ক্লাউড ভার্সনটা নেয় আর কি। তা নিলে আপনাদের কিন্তু একটা ভালো লার্নিং হবে, এখান থেকে আপনারা আপনাদের পরবর্তী ক্যারিয়ারে কিন্তু ভালো করতে পারবেন। যদি এ ধরনের ইনফ্রাস্ট্রাকচার দেয় অর্গানাইজেশন, তাহলে আপনাদের লার্নিংটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড মানের হবে। কারণ ক্লাউড ভার্সনে যাইতে গেলে কিন্তু আপনাকে এই নলেজ গুলো নিয়ে যাইতে হবে, নাহলে ওখানে অনেক জিনিস আছে যেগুলো আপনি বুঝবেন না। মানে এটা কেন এইখানে আমি ইমপ্লিমেন্ট করব বোঝা যাবে না। হ্যাঁ, P6 এ তো নর্মালি আমরা স্কেজুল করি, তো ক্লাউডে যেহেতু ইন্টিগ্রেটেড একটা মডিউল, তো এখানে কাজ করতে গেলে, ফুল মডিউলে কাজ করতে গেলে সব নলেজ গুলাই লাগবে। এমএস প্রজেক্টে আমি বলবো, যারা আপনারা ইঞ্জিনিয়ারিং বা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে আছেন, আমি একটু মানে প্রিফারেন্স কম দিই, ইউজ না করার জন্যই বলি, অনেক হ্যাসেল এখানে ম্যানেজ করার ক্ষেত্রে। সো বেটার হয় এমএস প্রজেক্টকে নর্মালি ডে টু ডে প্ল্যানিং এর জন্য ইউজ করতে পারেন। ধরেন মাস্টার স্কেজুল থাকলো P6 এ, এখন সাইট লেভেলে তো আর, ধরেন একটা ফাউন্ডেশন, আমরা যেমন আমাদের ওয়াটার রিজার্ভারের স্কেজুলের একটা ফাউন্ডেশনের টাস্কের ডিউরেশন ধরা আছে 6 মাস। 6 মাস ধরে শুধু ফাউন্ডেশনের কাজ হবে। এখন প্ল্যানার কি 6 মাস চুপচাপ বসে থাকবে আর কিছু করবে না? না, 6 মাসে একটা ফাউন্ডেশনকে প্রায় অনেকগুলো ব্লকে ভাগ করে তার মধ্যে আবার কাজ করে। এই কাজগুলো আমরা যদি আবার ওই মাস্টার স্কেজুলের মধ্যে করতে যাই, তাহলে কিন্তু স্কেজুল নষ্ট হয়ে যাবে, স্কেজুলের যে ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাবে। কারণ এটা তো মেনলি পারফরমেন্স রিপোর্টের জন্য জেনারেট করা হবে। সো ওইখানে হাত দেওয়া যাবে না। তো ডে ডে টু ডে প্ল্যানিং কিভাবে হবে, যেটাকে আমরা পুল প্ল্যানিং বা স্কেজুল ইন প্রোগ্রেস প্ল্যানিং বলি, সেটা থ্রু মাইক্রোসফট প্রজেক্ট হতে পারে। যে প্রতিদিন সকালে টিমের সাথে ডিসকাস করলাম কি কাজ হবে, আমরা 7 দিনের একটা প্ল্যান করলাম, বা 3 সপ্তাহ 2 সপ্তাহ প্ল্যান করলাম, মাইক্রোসফট প্রজেক্টে রাখলাম। ওইটা থাকলোই, ওইটা কি আবার বেসলাইন সেট করলাম, আগালাম 2 দিন, নেক্সট উইকে আবার বসলাম, কি হয়েছে ওইটাকে আবার আপডেট নিলাম, নিয়ে আগালাম। এখানে অনেক বেশি ডিটেল ইনফরমেশন রাখতে হবে না। এটা কাইন্ড অফ টাস্ক ম্যানেজমেন্টের জন্য আর কি। যারা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে আছে, আমরা এভাবে ইউজ করতে, এমএস প্রজেক্টকে যেন আমরা, না, আমি পার্সোনালি বলি যে এটা আমরা যেন মাস্টার স্কেজুলের জন্য ব্যবহার না করি, সবকিছু লোড দিয়ে। ডিফিকাল্টিজ অনেক বেশি। হ্যাঁ, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট প্রজেক্ট, প্রাইমাভেরা P6 যদি নাও জানেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু মাইক্রোসফট এক্সেল জানা লাগবে। হ্যাঁ, এইটা মাস্ট লার্ন টুল। এইটা ছাড়া আসলে প্রজেক্ট কন্ট্রোলে শাইন করা খুব মুশকিল। এটা আমাদের লাগেই, সব সময় মাইক্রোসফট এক্সেল লাগে। তো এক্সেল এর নলেজ যাদের একটু কম আছে, বা নাই বললেই চলে, তারা একটু চেষ্টা করবেন বিভিন্ন জায়গা থেকে এক্সেল, বিশেষ করে ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড এক্সেলে বানানো, বা এক্সেলের একটু অ্যাডভান্স ফিচার যেখানে ফর্মুলা আছে, এগুলো নিয়ে কাজ করা শেখা, ট্র্যাকিং সিস্টেম গুলো জেনারেট করা, বা এক্সেলে কিছু শর্ট স্কেজুল বানানো, গ্যান চার্ট কিন্তু এক্সেলেও বানানো যায়। তো এই জিনিসগুলো যেন আমরা একটু শিখতে পারি, তো এটা মাস্ট লার্ন টুল। আর রিস্ক ম্যানেজমেন্টের বাজারে একমাত্র ফ্রি সফটওয়্যার হচ্ছে ওরাকলের প্রাইমাভেরা রিস্ক অ্যানালাইসিস। তো আমরা যদি রিস্ক নিয়ে কাজ করতে চাই, প্রজেক্ট কন্ট্রোলে থাকলে অবশ্যই কাজ করতে হবে। তাহলে এইটার একটু কাজ শিখে নিলেই হবে। তবে আমি বলবো সফটওয়্যারে যাওয়ার আগে একটু বেসিকটা জানবেন। কারণ P6 এ যেরকম কাজ করতে গেলে মাইক্রোসফট প্রজেক্ট স্কেজুলের বেসিকটা লাগে, এখানে রিস্কের বেসিক ছাড়া আপনি কিন্তু ডাটা এন্ট্রি দিতে পারবেন না, অনেক সমস্যা হবে। আর সাফরান এবং অ্যাট্রিস, সাফরানটা হচ্ছে খুবই রোবাস্ট একটা সফটওয়্যার স্কেজুল কস্ট রিস্কের জন্য, অ্যানালাইসিসের জন্য। এটা রিকমেন্ডেড যারা কোরলি রিস্ক অ্যানালাইসিস নিয়ে কাজ করবেন, তাদের জন্য খুব ইফেক্টিভ। এটা অনেক কস্টলি, প্রায় 10 লাখ টাকা মনে হয় লাইফ টাইম লাইসেন্স, আর ইয়ারলি লাইসেন্সও প্রায় 4-5 লাখ টাকার মতো। সো খুবই কস্টলি। আমাদের কনটেক্সটে বাংলাদেশের অর্গানাইজেশন থেকে এই ধরনের সফটওয়্যার ম্যানেজ করা একটু ডিফিকাল্ট আর কি। অ্যাটরিসটা হচ্ছে এক্সেল বেসড, এটা ইনস্টল করার সাথে সাথে এক্সেল এর সাথে লিংক হয়ে যায়। এবং এক্সেলে যেরকম আমরা নর্মাল ডাটা এন্ট্রি দিই, অ্যাটরিস যদি আমাদের ইনস্টল করা থাকে, এক্সেল ডাটা মনে হবে যে আমি এক্সেল এর মধ্যে রিস্কের ভ্যালু বসাচ্ছি, রিস্কের র্যাঙ্ক বসাচ্ছি। তবে এখানে কিন্তু মানে কস্ট রিস্ক অ্যানালাইসিসটা হয় মেনলি, স্কেজুল রিস্ক অ্যানালাইসিসটা আমাদের হয় ওরাকল প্রাইমাভেরা রিস্ক অ্যানালাইসিস, অথবা সাফরান দিয়ে আমাদেরকে করতে হয়। সাফরান হচ্ছে ইন্টিগ্রেটেড দুইটা, স্কেজুল কস্ট ওরাকলের
এটাও দুইটাই আর কি। অ্যাট রিস্ক হচ্ছে শুধু কস্ট। মাইক্রোসফট পাওয়ার বিআই ও এক্সেল এর মতো এখন অনেক বেশি পপুলার হচ্ছে রিপোর্টিং এর জন্য। যারা ওরাকলের ক্লাউড ভার্সনে যাবেন তাদের জন্য ওখানে রিপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে, তাদেরকে আলাদাভাবে পাওয়ার বিআই লাগবে না, ওইখানেই সিস্টেম করা আছে। ওরাকলের বিআই পাবলিশারটাও এখন সম্ভবত ক্লাউডের সাথে লিঙ্কড। সো ওইখান থেকেই কিন্তু একবারে কাজ হয়ে যাবে, আলাদা করে পাওয়ার বিআই লাগবে না। তারপরেও এটা শিখে রাখা ভালো। আর কস্ট এস্টিমেশনের যদি কিছু সফটওয়্যার আপনারা শিখে রাখতে পারি, সেগুলো রিবেক্স আছে, তারপরে আরো কিছু প্ল্যান সুইফট আছে, কিছু সফটওয়্যার আছে কস্ট এস্টিমেশনের জন্য। তো দেখে মনে হচ্ছে অনেক লম্বা লিস্ট। তো লিস্ট আমরা যারা প্রজেক্ট কন্ট্রোলে ক্যারিয়ার শুরু করতে চাই, আমরা একটু নেক্সট স্লাইডে যাই অনু। তবে ভাইয়া মিনিমাম। just আমি হ্যাঁ। একটা বলে রাখি আমাদের অডিয়েন্সের জন্য, আমরা অলরেডি 10টা 4 বাজে। তো দুঃখিত, আমাদের আরো কিছুক্ষণ সময় লাগবে আমাদের আরো, যে আমরা এখন একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এতক্ষণ যাবত যা শুনলাম স্পিকারের কাছ থেকে, যে বিভিন্ন ধরনের নলেজ এবং সোর্স অফ নলেজ গুলো, এইসব বিষয়গুলো এখন সামারাইজ করে আমরা কি কি আসলে করতে হবে লিস্ট প্রজেক্ট কন্ট্রোল ইন প্রফেশনালকে আমার, এবং থ্রু দ্য রোড ম্যাপ কি কি হবে সে বিষয়ে আমরা আলোচনা করবো। তার জন্য আমাদের আরেকটু সময় ধৈর্য ধরে থাকতে হবে, প্লিজ আপনারা অ্যালাউ করবেন আমাদেরকে। বুঝলেন ভাই, প্লিজ আপনি। হ্যাঁ, লিস্ট আমরা যেন মাইক্রোসফট প্রজেক্ট এবং যেটা আমরা ডে টু ডে প্ল্যানিং এর জন্য আমাদের প্রয়োজন আর কি। আর ওরাকল প্রাইমারি পি6টা আমরা শিখে নিতে পারি। ওরাকল পি6টা মাস্টার স্কেজুলের জন্য প্রয়োজন, যেখানে প্রজেক্টের ফুল স্কেজুল ডেভেলপ করা, আপডেট করা এবং কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট অ্যাজ এ পার্ট অফ কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট ওই স্কেজুলটা ব্যবহার হবে আর কি। মাইক্রোসফট এক্সেল তো লাগবে, তার সাথে আমি বলবো রিস্ক অ্যানালাইসিসের এই সফটওয়্যারটা আমরা যেন অবশ্যই শিখি। রিস্ক অ্যানালাইসিস ছাড়া প্রজেক্ট কন্ট্রোল করা আসলে ডিফিকাল্ট। সফট স্কিল আসলে অলরেডি আমরা সফট স্কিলের ব্যাপারে আলোচনা করে আসছি। কোলাবোরেশন এবং লিডারশিপ যে বলছিলাম, ওর মধ্যেই কিন্তু এই নেগোসিয়েশন, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট চলে যায় আসলে। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু করতে হবে। অনেক সময় দেখবেন আপনি যেহেতু ডেস্ক জব করেন, সাইট ম্যানেজার বা সাইট থেকে কেউ এসে বলবে এসির মধ্যে তো থাকেন, কষ্ট বুঝেন না। তো ওই সময় গন্ডগোল করা যাবে না, হ্যাঁ এত বড় কথা এরকম বলা যাবে না। ওকে ফিল দিতে হবে যে আমি যে কাজটা এসির মধ্যে করি, আপনি যেন রোদে কম পুড়েন, এই জন্য আমি আপনাকে আরো বেশি ইনফরমেশন দিই যেন সাইটে কম থাকতে হয়, ডিসিশনটা ইজি নিতে পারেন। এটা কনফ্লিক্ট ম্যানেজ করে নেগোসিয়েটেড একটা ওয়েতে তার সাথে চলা থাকা। সাইডে যাতে সে থাকে তার আসলে কষ্টটা আপনাকে বুঝতে হবে, হ্যাঁ? সে আসলেই কষ্টে থাকে, কারণ তো রোদ, আপনার ডেস্কটপে থাকেন। কিন্তু ডিমান্ড তো থাকবে বিভিন্ন জনের বিভিন্ন রকম, ওইটাকে ম্যানেজ করে আর কি চলা, এনভায়রনমেন্টটা ঠিক রাখা, হ্যাঁ। তারপরে স্টেক হোল্ডার মানে এঙ্গেজমেন্ট। তো আমরা অনেক সময় দেখি, ম্যাক্সিমাম কেসেই দেখা যায় যে প্ল্যানার নিজে নিজে কাজ করে, স্কেজুল নিজে নিজে ইনফরমেশন নিয়ে এসে বসে আপডেট করে, আবার কিন্তু এটা পাবলিশও করে দেয়। এখন এই ডেট গুলা যে বসালাম, এগুলো কি আমার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট কনসার্ন কিনা, তাদেরকে এঙ্গেজ করে কি তৈরি করা হয়েছে কিনা, অথবা আমরা আমরা অন্য যে কনস্ট্রাকশন ম্যানেজার কি জানে আমি যে এখানে সিকোয়েন্স চেঞ্জ করলাম, নাকি প্ল্যানার নিজে নিজে সিকোয়েন্স চেঞ্জ করে পাঠাই দিছে। এরকম হলে কিন্তু হবে না, হ্যাঁ। সবাইকে এঙ্গেজ করে আমরা যেদিন স্কেজুল আপডেট করব তার আগে অ্যাটলিস্ট যেন কিছু ইনফরমেশন আমরা শেয়ার করে নিই সবার সাথে, যে আমাদের স্কেজুলের স্ট্রাকচারটা এরকম, এইভাবে এইভাবে লিঙ্ক করা আছে, হ্যাঁ। এর জন্য আমরা এই ইনফরমেশন, এই মেজর অ্যাজাম্পশন ধরা আছে, আপনারা এগ্রি করেন কিনা, যদি এগ্রি করে তাহলে ওইটার বেসিস, অথবা ইনফরমেশনটা ওই যে বললাম এর আগে থ্রু কমিউনিকেশন রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে আগে কালেক্ট করে রাখা, ওইটার বেসিসে আমাদেরকে আপডেট করা এবং সেই অনুযায়ী পাবলিশ করা, যেন স্টেক হোল্ডারের একটা কনসার্ন থাকে এখানে। টাইম ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ, দেখবেন অনেক সময় প্ল্যানারকে মান্থলি রিপোর্ট বানাতে হচ্ছে, মাসের স্কেজুল আপডেট করতে হচ্ছে, ইন্টারনাল একটা এক্সটার্নাল একটা, সাবকন্ট্রাক্টর স্কেজুল আবার আসবে, এটা আবার রিভিউ করে ফিডব্যাক দিতে হবে। কাট অফ কিন্তু সবারই একই, এন্ড অফ মান্থ 5 দিনের মধ্যেই সব কাজ। সো কোনটা আগে করবেন কোনটা পরে করবেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আবার এর মধ্যে প্রজেক্ট যদি ইম্প্যাক্টেড হয়, ডিলে অ্যানালাইসিস হয়, তখন তো আবার ফিডিকের মেলা ক্লজ আছে, আপনাকে ওগুলো আবার কমপ্লাই করে ওর মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, নোটিফিকেশনের জন্য আবার রেডি থাকতে হবে, ওইভাবে লেটার সাবমিট করতে হবে। তো এই জিনিসগুলো তখন দেখা যায় কন্ট্রাক্ট ম্যানেজারকে আবার ইনফরমেশন দিতে হবে তার নোটিফিকেশনের জন্য। তো টাইম ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ, এরকম যেন না হয় যে আমরা শুধু স্কেজুল নিয়ে আসি, আমি প্ল্যানার ভাই আমার কাজ স্কেজুল নিয়ে থাকা, আমি এটা নিয়ে বসে থাকলাম, এরকম না। দেখতে হবে কি কি কাজ, কোনটার ডেলিভারি আগে হলে সুবিধা, কোনটার পরে হলে সুবিধা। আপনার নিজের স্কেজুল আপডেটই করেন নাই, রিভিউ করেন নাই, সাবকন্ট্রাক্টর স্কেজুল রিভিউ করে পাঠিয়ে দিলেন, তো বুঝবেন কিভাবে যে আপনার কনসার্ন কি কি আছে। তো এই জিনিসগুলো যেন একটু সিকুয়েন্সিয়াল ওয়েতে, প্রায়োরিটাইজ ওয়েতে হয়, তার জন্য টাইম ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। আর যেটা বললাম অ্যাডাপ্টিবিলিটি এন্ড রেজিলিয়েন্স, চেঞ্জ তো সারাদিনই আসতে থাকবে, প্রতিদিনই আসতে থাকবে, কাইন্ড অফ এরকম।
তো ভয় পাওয়া যাবে না যে আমার স্কেজুল এত চেঞ্জ হচ্ছে, সো এরকম যেন না হয়। ওই জায়গাতে আমাদেরকে ফোকাস করতে হবে। তো আমাদের ক্যারিয়ার পাথটা প্রজেক্ট কন্ট্রোলে যারা আছি কিরকম হতে পারে? শুরুতে যারা আমরা এন্ট্রি লেভেলে জয়েন করি, আমরা প্ল্যানার, স্কেজুলার বা প্রজেক্ট কন্ট্রোল ইঞ্জিনিয়ার, অনেক ক্ষেত্রে প্রজেক্ট কন্ট্রোল অ্যানালিস্টও বলে আর কি। তো মেইনলি কিন্তু এই জায়গাতে আমরা ফোকাস করি মেইনলি স্কেজুলে। হ্যাঁ, কস্ট নিয়ে কিন্তু কাজ অনেকটা কম থাকে। কস্ট নিয়ে বলতে কস্ট কন্ট্রোলিংটা কম থাকে, বাট কস্ট ইনফরমেশন নিয়ে স্কেজুলে লোড দিয়ে স্কেজুল ম্যানেজমেন্টই হয়, ইনক্লুডিং কস্ট। কিন্তু কস্ট কন্ট্রোলটা কিন্তু তখন আমাদের ঘরে আসে না। যখন আমরা একটু মিড বা সিনিয়র লেভেলে যাই, তখন কিন্তু কস্ট কন্ট্রোলিং ব্যাপারটা কিন্তু চলে আসে। তখন এই লেভেলের পজিশন গুলো হতে পারে কস্ট ইঞ্জিনিয়ার, যারা প্রজেক্ট কন্ট্রোল স্পেশালিস্ট, প্রজেক্ট কন্ট্রোল ম্যানেজার। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিন্তু কস্ট কন্ট্রোলে ভূমিকা রাখতে হয়। হ্যাঁ, তো কস্ট ক্লেম গুলা কিরকম হবে, ফাইন্যান্স যে বাজেট বানাচ্ছে এটা কি ঠিক আছে কিনা, এটা আপনার টাইম লাইনের সাথে অ্যালাইন্ড কিনা, রিস্ক গুলাকে ঠিক মতো কনসিডার করা আছে কিনা এই বাজেটে, সেইখানে চেস করা তাদেরকে। তো এই জিনিসগুলো এখানে আসে সিনিয়র মিড লেভেলে বা সিনিয়র মিড লেভেলে, এই পজিশন গুলাতে। আর সিনিয়র লেভেলটা আমরা এখানে দেখায় রাখছি দুই তিনটা পজিশন, এটা কিন্তু আরো ভ্যারি করে। কারণ দেখেন, এখানে কিন্তু সবগুলা ডিসিপ্লিনে, সবগুলা নলেজ এরিয়াতেই মোটামুটি টাচ করে কাজ করতে হয়। তো সিনিয়র লেভেলটা প্রজেক্ট কন্ট্রোলেও আপনি এখানে ভূমিকা রাখতে পারেন, পাশাপাশি পুরো অর্গানাইজেশনের বিজনেসেও কিন্তু আপনি একটা বড় ভূমিকা রাখতে পারেন। তো সিনিয়র লেভেলটা অনেক, এটা এটা একটু মানে এখানে ডাইভার্সিটির একটা ব্যাপার থাকে আর কি। অন্যান্য উইং এও আপনি কিন্তু কাজ করতে পারবেন যদি প্রজেক্ট কন্ট্রোলে থাকেন। এটাই হচ্ছে প্রজেক্ট কন্ট্রোলের বিউটি। এখানে আমি আপনার সঙ্গে কিছু বিষয় অ্যাড করতে চাই। তো প্রজেক্ট কন্ট্রোলের যা, এটা থেকে মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচ, এটা উইথ টাইমস আপনি যদি একটা ভালো প্রজেক্ট কন্ট্রোল প্রফেশনাল হতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা সিস্টেমেটিক ওয়েতে একটা লং টার্ম না, অ্যাটলিস্ট 4 থেকে 5 বছর আপনাকে সিস্টেমেটিক ওয়েতে এঙ্গেজ থাকতে হবে প্রসেসের সাথে, নলেজ এক্স্যাক্টলি। ডেভেলপমেন্ট করতে হবে আপনাকে, কালচার করতে হবে, মাইন্ডসেট, সফট স্কিল, কিছু হার্ড স্কিল, সবকিছু মিলে মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে আপনি যখন সাকসেসফুলি 4-5 বছর সার্ভাইভ করবেন, এইটা আপনাকে এতটা রেজিলিয়েন্স দিয়ে দিবে যে আপনি তো জানেন না আপনার একটা ফাঙ্কের নিজস্ব প্রসেস কি কিভাবে এই হয়, ডাইনামিক কিভাবে কাজ করে ডাইনামিজমটা। সেখানে আপনি সাপ্লাই চেইনের প্রসেস জানতে পারবেন, আপনি এখানে ওয়ার্ক ফ্লো প্রসেস, কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট জানতে পারবেন। এখানে আপনি ডেফিনেটলি ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে প্রজেক্ট লিডারশিপ পজিশনেও আপনি নলেজ পাবেন। সো টু আদার দেন দিস, এইখান থেকে আপনার ডাইভার্সিফাইড হওয়ার অপশনটা বেশি। আমার লাস্ট দিন কথা বলছিলাম যে ফয়সাল ভাইয়ের সাথে, উনি অলরেডি একসঙ্গে 2টা জব করে। এরকম আরো কয়েকজন পার্সন আছে আমাদের যারা কিনা ডাইভার্সিফাইড ওয়েতে কাজগুলোকে ম্যানেজ করে। সো আপনি যখন কিনা এক্স্যাক্টলি। এন্ট্রি লেভেল থেকে সিনিয়র মিড লেভেল বা মিড লেভেল, এটা এটা যেটা দেখানো হচ্ছে এটা জেনারিক একটা ব্যাপার। অনেক অর্গানাইজেশন বা অনেক প্রজেক্টে প্ল্যানিং ইঞ্জিনিয়ার ইজ এ বিগ পজিশন, যেটা কিনা আপনার 15 বছর এক্সপিরিয়েন্স ধরেও ওই পজিশনে ক্যারি করতেছে। এটা ডিপেন্ড করে পুরোটা ইন্ডাস্ট্রি এবং প্রজেক্টের বেসিসে। বাট হ্যাঁ, আপনি যদি 4 থেকে 5 বছর সার্ভাইভ করেন, একটা প্যাশন প্যাশন নিয়ে একটা ফোকাসড ওয়েতে নলেজ ডেভেলপ করেন, ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে বলেন বা আদার্স পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, এটা আদার দেন অন্য ক্যারিয়ার পাথ আপনাকে বেশি ফিডব্যাক দিবে। এইরকম এক্সপিরিয়েন্স আমাদের গন্ধর্ব ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্ট আমরা আমরা যারা এখন ইনভলভ এই অর্গানাইজেশন প্রসেসের সাথে, আমাদের সবারই শুরু বা প্যাশনের জায়গা গন্ধর্ব প্রজেক্ট মানে প্রজেক্টটা করার কারণে হয়েছে। আপনারা যদি ফিগার আউট করে দেখার চেষ্টা করেন, আমরা ওখান থেকে বিভিন্ন জন বিভিন্ন খানে কাজ করতেছি এবং ওয়ার ভেরি প্রাউড যে আমরা মতিন ভাইয়ের লিডারশিপে আমরা নিজেদেরকে গ্রো করতে পারছি। এবং আমরা অনেকেই হয়তো এখন পর্যন্ত যেসব জিনিসের মধ্যে পুরোপুরি জানি না, but we are very curious about to adopt this knowledge. Matin bhai, he is very hardworking person and passion person. উনি সেলফ টট, আপনাকে যা যা আমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে, এইসব জিনিস উনি নিজে নিজেকে ফিগার আউট করে আমাদের সামনে উপস্থাপন করতেছেন উনি। থ্যাংক ইউ ভাইয়া। তো আমার থ্যাংক ইউ। প্রফেশনাল আপনার, হ্যাঁ, সার্টিফিকেশন পয়েন্ট অফ ভিউ থেকে কথা যদি বলতে চাই, আমাদের মাস্ট হ্যাভ প্রফেশনাল সার্টিফিকেট দরকার হবে, ডেফিনেটলি পিএলপি, পিএসপি এবং সিসিপি। যে তিনটাই মতিন ভাই উনি করে ফেলেছেন। তো উনি ভালো এক্সপ্লেন করতে পারবেন আদার সার্টিফিকেশন গুলো সম্পর্কে। এই সার্টিফিকেশন সবগুলো এগুলো প্রজেক্ট কন্ট্রোলের বিভিন্ন উইং এর সাথে লিঙ্কড। যেমন পিএমপিটা হচ্ছে, আমি বলি যে সবারই দরকার এটা, কারণ এটা জেনারেল একটা নলেজ প্রজেক্ট ম্যানেজমেন্টে। এটা কিন্তু অনেক ভাস্ট একটা ব্যাপার। পিএমবোকে যেভাবে প্রজেক্ট ম্যানেজমেন্টকে
অনেক মানে ডেসক্রিপটিভ ওয়েতে সবগুলোকে টাচ করে এক্সপ্লেন করা আছে, এভাবে কিন্তু এএসির কোনো বইয়ে নাই। সেজন্য পিএমপিটা হচ্ছে আমাদের সবারই দরকার। পিএমপির পরে আমরা প্রজেক্ট কন্ট্রোলে কোথায় কে কোন দিকে যাচ্ছি তার উপর ডিপেন্ড করে সার্টিফিকেশন গুলো আমাদের দরকার। যেমন রিস্কটা এবং কস্টটা যেটা বললাম পার্ট অফ প্রজেক্ট কন্ট্রোল, কারণ কস্টের সাথে কিন্তু রিস্ক থাকে। হ্যাঁ, তো এই জন্যে পিএমআই এর যদি সার্টিফিকেশনের দিকে যাই আমরা, ওই যে ফোকাস টু স্কেজুল এবং কস্ট, পিএমপি তো মাস্ট। তার সাথে রিস্ক, আরএমপি এবং এসপি স্কেজুলিং এর। কস্টের সাথে রিলেটেড পিএমআই এর কোনো সার্টিফিকেশন নাই, এই জন্য কস্ট রিলেটেড সার্টিফিকেশনের জন্য এএসি তে যাওয়া লাগবে, সার্টিফাইড কস্ট প্রফেশনাল। অনেকে আবার সিপিটা করে, সার্টিফাইড এস্টিমেট প্রফেশনাল, এখানেও কিন্তু কস্টের সাথে অনেক কিছু রিলেটেড। সিসিপি এবং সিপি দুইটাই হচ্ছে কস্ট ইঞ্জিনিয়ারিং এ যারা থাকে তারাই মেনলি এখানে যায়। পিএসপিটা হচ্ছে, দেখেন আমাদের পিএমআই এর এসপি তে শুধু স্কেজুলিং এর ব্যাপারগুলোকে ফোকাস করা আছে, প্ল্যানিং কিন্তু অতটা ফোকাস না, যেহেতু পিএমপির মধ্যে কিছুটা আছে বাট আর একটু মানে স্ট্যান্ডার্ডাইজড ওয়েতে প্ল্যানিং কে ফোকাস করা আছে পিএসপির মধ্যে এএসির। তো এই জন্য আমি বলবো যে এসপির চাইতে আপনারা পিএসপি তে, যদি কারো স্কেজুলিং এ প্রফেশনাল সার্টিফিকেশন প্রয়োজন মনে করেন, পিএসপি তে যাওয়া উচিত এসপির চাইতে রেদার দেন। আর রিস্ক ম্যানেজমেন্টের জন্য পিএমআই এর আরএমপি আছে এবং এএসির হচ্ছে পিআরএমপি। তো আরএমপিটা একটু ইজি হবে আমাদের জন্য, যেহেতু এটা অ্যাভেলেবল, এর নলেজ অ্যাভেলেবল, ট্রেনিং অ্যাভেলেবল। আরএমপি আমাদের জন্য সুবিধা হবে রিস্কের। আর যারা একেবারে জুনিয়র লেভেলে এখন জব করছেন, হয়তো এক্সপিরিয়েন্স ম্যাচ করবে না, তো তারা পিএমপির একটা সার্টিফিকেশন আছে, সম্ভবত সিএপিএম বা এরকম কিছু একটা হবে, আমার এক্সাক্ট নামটা এখন মনে নাই। সিপিএম। আহ, সম্ভবত হ্যাঁ। আর সিপিএম। এসির ক্ষেত্রে স্কেজুল এবং কস্টের টেকনিশিয়ান বলে ওরা, সিএসটি এবং সিসিটি। তো ওইদিকে যাওয়ার দরকার নেই, আমার মনে হয় যে আমরা টেকনিশিয়ান লেভেলের সার্টিফিকেশনের দিকে না যাই, কারণ একটা স্টেজ পার হওয়ার পরে সার্টিফিকেশনের দিকে যাওয়া ভালো। সো অত জুনিয়র লেভেল সার্টিফিকেশন আমার মনে হয়, প্রত্যেক অর্গানাইজেশন আসলে কিছু ব্যবসায়িক চিন্তা ভাবনা আছে, এটা ট্রু, এটাকে অস্বীকার করার কিছু নাই। সেজন্য আমরা টার্গেটে রাখি যারা প্রজেক্ট কন্ট্রোলে আছে অ্যাটলিস্ট এই তিনটে সার্টিফিকেশন হলে ভালো। সেই ক্ষেত্রে আপনার সেলফ মার্কেটিংও হবে, প্লাস আপনি এই এই ইন্ডাস্ট্রিতে আপনি গ্রহণযোগ্যতা বাড়বে, পাশাপাশি নলেজ তো বাড়বেই। এটাই আর কি আমার সাজেশন, যে অ্যাটলিস্ট এই তিনটে যেন থাকে। তো আমরা এখন ফাইনাল স্লাইডেই আছি কোশ্চেন অ্যান্সারের আগে। এতক্ষণ ধরে আমরা যা বুঝলাম এটা এক্সপ্লেন করার কিছু নাই, যে অবভিয়াসলি প্রজেক্ট কন্ট্রোল একটা মাল্টি ডিসিপ্লিনারি রোল, এখানে কিন্তু একটা সিঙ্গেল রোল প্লে করার কোনো সুযোগ নাই শুধু প্ল্যানার হিসেবে বা শুধু স্কেডিউলার হিসেবে। হ্যাঁ, এখানে কিন্তু টেকনিক্যালের সাথে সাথে আমাদের অনেক সফট স্কিল দরকার, কারণ এখানে অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। আপনি প্রজেক্ট ম্যানেজারকেও কিন্তু অনেক সময় চ্যালেঞ্জ, প্রজেক্ট ম্যানেজার আপনাকে বলবেন না এটা হবে, আপনাকে অনেক সময় দেখা যাবে কনস্ট্রাক্টিবিলিটি অ্যানালাইসিস করে, আপনি হয়তো অনেক বেশি ওয়ার্ক করছেন কনস্ট্রাকশন ম্যানেজারের সাথে একটা সিকোয়েন্স রিভিউ করার ক্ষেত্রে, প্রজেক্ট ম্যানেজার হয়তো জেনারেল আইডিয়া নিয়ে আসছে, তো তাকেও কিন্তু আপনাকে অনেক সময় ডিফেন্ড করতে হবে। সো এটা কিন্তু চ্যালেঞ্জিং জব, এই জন্য সফট স্কিল আপনার দরকার, সফট স্কিল না হলে মারামারি হয়ে যাবে যে কোনো সময়। সো এটা যেন না হয় আর কি, এই জন্য টেকনিক্যাল স্কিলের সাথে সাথে সফট স্কিলও প্রয়োজন। হ্যাঁ, যেন কন্ট্রোল থাকে সবকিছুতে আপনার। আর যেটা বললাম কন্টিনিউয়াস লার্নিং, প্রফেশনাল সার্টিফিকেশন, আপনার স্যালারি থেকে প্রতি মাসে একটা টাকা যেরকম আত্মীয় স্বজন আরো অন্যান্য বন্ধু বান্ধবী সবার জন্য থাকে, নিজের জন্য কিছু রাখতে হবে, যেন এই জায়গাতে ইনভেস্ট করতে পারেন। হয়তো পার কোয়ার্টারে না হলেও অ্যাটলিস্ট বছরে একটা বা দুইটা ট্রেনিং করা, রিলেটেড ট্রেনিং, কিছু সার্টিফিকেশন প্ল্যান করে রাখেন যে আগামী 1-2 বছর বা 3 বছরের মধ্যে কোনটা কোনটা। প্ল্যান না করলে আপনি কিন্তু কাজ হবে না। হ্যাঁ? আপনি প্রজেক্ট কন্ট্রোলে থাকতে চান, প্ল্যানিং স্কেজুল পড়াশোনা করেন, নিজের জীবনের কোনো প্ল্যানিং নাই, তাহলে হবে না। তো ওই এটা জায়গাতে সবচেয়ে ফোকাস করতে হবে। যে সেগমেন্টে ক্যারিয়ার করুক না কেন, একটু পার্সোনালি আসলে ইয়ারলি একটা ডেভেলপমেন্ট প্ল্যান থাকা দরকার, এটা এক্স্যাক্টলি। অবশ্যই হেল্প করে। হ্যাঁ, এটা সব জায়গাতেই। সো এটা অবশ্যই প্রয়োজন। আমরা থ্যাংক ইউ। আমাদের আসলে উদ্দেশ্য ছিল হচ্ছে, আমি যতটুকু ফিল করছি আমার এই ক্যারিয়ারে প্রজেক্ট কন্ট্রোলে, যে আমাদের একটা নলেজ গ্যাপ আছে অনেক বড়। আমরা অনেক বেশি সফটওয়্যার বেসড প্রজেক্ট কন্ট্রোল চিন্তা করি, সবাই আমরা শুধু সফটওয়্যার শিখেই চলে যাই একটি এই ফিল্ডে। তো এইটা যেন না হয়, আমার একটা উদ্দেশ্য ছিল একটি সোর্স অফ নলেজটা আপনাদেরকে দেয়া, কোথায় থেকে নলেজটা আপনারা নিতে পারেন। হ্যাঁ, যে ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইন থাকার ক্ষেত্রে, এবং এটা ইমপ্লিমেন্টেশন যেন স্ট্যান্ডার্ডাইজড একটা ইমপ্লিমেন্টেশন হয় আপনারা যেটাই করেন। তো এটাই ছিল মেন উদ্দেশ্য আজকের ওয়েবিনারের। তো আশা করি কিছু ইনফরমেশন আপনারা পাইছেন যেখান থেকে হেল্প হবে নেক্সট ক্যারিয়ারের নেক্সট স্টেপ গুলো, আপনারা নলেজটা কোথায় থেকে নেবেন এবং কি কি জিনিসের উপরে নেবেন।
তো আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে যাই, নেক্সট স্লাইডে চলে তারা যাই শোনক। তার আগে জাস্ট বলতে চাই আমাদের সেমনি এই যদিও এখানে 9 থেকে 10টা জন্য ছিল, বাট আমাদের সবকিছু মিলে কিছু সময় বেশি লেগেছে, তার জন্য আমরা দুঃখিত। নেক্সট টাইম আমরা আগে থেকে অ্যাডভান্স করবো যে 1.5 আওয়ার আমরা আপনাদের সঙ্গে গল্প করতে চাই। তো আপনাদেরকে আগে থেকে অ্যাওয়ার করলে হয়তো বা আপনাদের এই সময়টাকে ভালো হবে। আর সবথেকে যে বিষয়টা আপনারা নিশ্চয়ই দেখলেন যে একটা মেথোডোলজি অ্যাপ্রোচ, একটা মাইন্ডসেট থাকতে হবে, একটা সার্টেন সময় যাবত নিজের সেলফ ডেভেলপমেন্ট স্কিল ব্যাপারটাকে রাখতে হবে মনে। এবং ডেফিনেটলি সফটওয়্যার নলেজ ইম্পর্টেন্ট। সফটওয়্যার এটা অপারেটর হওয়ার তুলনায় প্রবলেম সলভার হওয়া দরকার। প্রজেক্ট কন্ট্রোল ইন প্রফেশনালরা অলওয়েজ প্রবলেম সলভার, দে জাস্ট সলভ দ্য প্রবলেম আর টিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কিভাবে। এবং কোনো যদি প্রবলেমও পড়ে সেখান থেকে প্রজেক্ট কন্ট্রোল প্রফেশনাল টিমকে গাইড করে যে হাউ ক্যান উই সলভ দিস প্রবলেম। তো সফটওয়্যার নলেজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আমরা সফটওয়্যার সম্পর্কে জানবো, তার সাথে ডেফিনেটলি আমরা নিজেদের মাইন্ডসেটটাকে আমাদের তৈরি করার চেষ্টা করি যাতে উই ক্যান বি দ্য প্রবলেম সলভ। তো আমি এখন কোশ্চেন ডিসকাশন সেশনের জন্য ইনভাইট করছি। প্লিজ আমাদের ওয়ালিউড অ্যান্ড লিডার তারা বিষয়টাকে কন্টিনিউ। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ মতিন ভাই, অনুপ ভাইকে অসাধারণ একটা সেশন দেওয়ার জন্য আমাদেরকে। এটা বেশ ইনফরমেটিভ। আমরা যদি ডিরেক্টলি হচ্ছে কোশ্চেন অ্যান্সারে যাই, সো আমাদের কাছে দুটো কোশ্চেন জমা হয়েছে। প্রথমে একজন প্রশ্ন করেছেন, ওনার নামটা উল্লেখ নেই অ্যাকচুয়ালি, আসুস নামে সেখানে। উনি বলেছেন আমাদের এই ওয়েবিনার রেকর্ড আমরা পাবো কিনা। আমি তাকে রিপ্লাই দিয়ে দিচ্ছি অলরেডি, যদিও যে আমাদের ওয়েবসাইট apcp.bd তে আমরা এটা আপলোড করে দিব এবং ওটার লিঙ্কটা আমরা আমাদের লিঙ্কডইন এর গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেব। সো শর্টলি এটা আমাদের আপলোড করা হয়ে যাবে, আপনাদের হাতে চলে আসবে। ইয়েস ওয়ালিউড, আমরা আমরা ডেফিনেটলি এটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমরা ওয়েবসাইটে এবং লিঙ্কটিতে শেয়ার করে দেবো তাহলে সব অডিয়েন্স দেখতে পাবে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। জিএম বাইজিদ ভাই একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে তিনি চিন্তা করছেন হচ্ছে প্রোডাকশন রেট নিয়ে, লেবার প্রোডাকশন রেট। এবং তার প্রশ্ন ছিল যে আমাদের কি কোনো লেবার প্রোডাকশন রেটের জন্য স্ট্যান্ডার্ড আছে কিনা যেটা আমাদের ফলো করা উচিত। এই ক্ষেত্রে আমি নিজেও অনেক চেষ্টা করেছি খোঁজার। হ্যাঁ, যেহেতু আমাদের টাইপ অফ প্রজেক্ট এবং কিছু জিওগ্রাফিক্যাল লোকেশনের উপর বেস করে প্রোডাক্টিভিটি কিন্তু লেবারের একটু চেঞ্জ হয়। তো এইটার ওইরকম কোন স্ট্যান্ডার্ড গাইড আমি পাই নাই। হ্যাঁ, যে যেখানে সরাসরি এটাকে লিখে দেয়া আছে যে রিবারের প্রোডাক্টিভিটি এত ধরতে হবে পার ম্যান ডে, এরকম ভাবে নাই। বাট এটার কিছু ইনফরমেশন তো অবশ্যই আমাদের আছে। আমরা এই ইনফরমেশন কিন্তু অনলাইনে আছে, বিভিন্ন জায়গায় আছে, তো সেইখান থেকে আমরা গ্যাদার করতে পারি। বাট এরকম কোনো বই আসলে আমি এখনো পাই নাই যে বই স্পেসিফাই করা আছে। কারণ অনেক সময় দেখা যায় কি যে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ডিউরেশন ক্যালকুলেট করা, প্লাস হচ্ছে আমরা যে ম্যান পাওয়ার অ্যাসাইন করব, নাম্বার অফ ম্যান ডে কত হবে, এটা কিন্তু এই প্রোডাক্টিভিটির সাথে রিলেটেড। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের মনে হয় সবার এটা ইন্ডিভিজুয়াল কালেকশনে থাকা উচিত। এটা আবার কিন্তু লোকেশন ওয়াইজ ভ্যারি করে, যেমন বেস ল্যাবের ক্ষেত্রে রিভার ইনস্টলেশন প্রোডাক্টিভিটি একরকম, ওয়ালের ক্ষেত্রে টাইম টু টাইম বা এটা কিন্তু অনেক অনেক প্যারামিটার, অনেকগুলো প্যারামিটার। আবার যদি খুব কনফাইন্ড স্পেস হয়, হ্যাঁ, সেইখানে কিন্তু দেখা যায় যে একই জায়গায় একটা কনফাইন্ড স্পেস, একটা ওপেন স্পেস, তো প্রোডাক্টিভিটি ভ্যারি করে। তো এই অনেকগুলো প্যারামিটারের উপর বেস করে এই জিনিসগুলো ভ্যারি করে। বাট স্ট্যান্ডার্ড প্রোডাকশন রেট জেনারেল যেটা, এটা ওয়েবসাইট সার্চ করলে অনেক সময় পাওয়া যাবে ইনফরমেশন, সেখান থেকেই মেইনলি নেওয়ার চেষ্টা করতে হবে। এরকম স্ট্যান্ডার্ড বই আমি পাই নাই, থাকতে পারে হয়তো, আমার জানা নাই। ওকে, আমাদের রিসেন্টলি শিবলি আহমেদ ভাই একটা প্রশ্ন করেছেন। উনি হচ্ছে যদি ওটা কিছুটা কন্ট্রাক্ট বেসড, ওনার প্রশ্নটা এটাই যে বাংলাদেশে ফিটিং বাদে আর কোনো কন্ট্রাক্ট প্র্যাকটিস আছে কিনা। ফিডিক বাদে নর্মালি তো অনেক কন্ট্রাক্ট হয় যেটা ফিডিক ছাড়াই, মানে ফিডিক না এমনি প্রজেক্ট হচ্ছে। জিওবির অনেক প্রজেক্ট হয় যেখানে ফিডিক নাই, গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্ট, ফিডিক দিয়ে কি করবে। ইন্টারন্যাশনাল প্রজেক্ট গুলো ফলো করতে হয়, কারণ ওইটা হচ্ছে আমাদের জন্য একটা ম্যান্ডেটরি। এটা যেহেতু ইন্টারন্যাশনাল প্রজেক্ট, ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট লাগবে, এই জন্য ফিডিক। ফিডিক বাদে বাংলাদেশে অনেক প্রজেক্ট হচ্ছে, অনেক। শুধুমাত্র তবে যেগুলো আমার মনে হয় হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, মনে মানে হয় তবে ডোনর আমরা ফান্ডেড বা প্রজেক্ট যেগুলো আমাদের, এগুলোতে আসলে বেশিরভাগই সিভিক ইউজ হয়। বাট এ- গভর্নমেন্ট ফান্ডেড যেগুলো, ওগুলো আসলে এ- জিওবি অনেকটা আমাদের পিপিআর কে ইয়া করে জিওবি কন্ট্রাক্ট গুলো করা হয়, যাতে কিছুটা এক্স্যাক্টলি, হইলেও গভর্নমেন্টকে বেশি ফেভার করে। এই জন্য গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্ট গুলোতে আসলে গভর্নমেন্ট হ্যাঁ ফান্ডেড সমস্যা নাই। But মানে বেশিরভাগ ক্ষেত্রে যদি, অনেক সময় যদি গভর্নমেন্টের স্বায়ত্তশাসিত অর্গানাইজেশন হয়, লাইক ডেস্কো বা, ওরা আবার অনেক সময় সিডিকে করে যদি ইন্টারন্যাশনাল টেন্ডার দেয়। বাট গভর্নমেন্ট টেন্ডারে ওরা কোনো সময় খুব একটা দেয় না আর কি। ইয়েস, থ্যাংক ইউ ভাইয়া। তবে আমরা সামনের দিকে খুব শীঘ্রই একটা কন্ট্রাক্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট ম্যানেজমেন্টের গুরুত্ব আছে সে বিষয় নিয়ে আমরা অর্গানাইজ করতে পারি। সেখানে আমরা ডিটেলস কন্ট্রাক্ট এক্সিকিউশন এবং আদার্স ক্লাসিফিকেশন গুলো নিয়ে ডিসকাস করবো। So, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এই সেশন থেকে শেষ করতে পারি। আর আমি একটা কোশ্চিন দেখতে পাচ্ছি এখানে, এক ভাই জিজ্ঞেস করেছেন, হোয়াট আর দ্য রিলেটিভলি কনভেনিয়েন্ট ওয়েজ টু কালেক্ট দোজ 11 বুকস। কনভেনিয়েন্ট ওয়ে আমরা একটু আগে একবার মনে হয় ডিসকাস করলাম, তাই তো? পিএম ওকে, বুকের আমার ক্ষেত্রে মনে কি হয় একটা শেষ প্রশ্ন। না, ওই হ্যাঁ, হ্যাঁ। প্রশ্নটা হ্যাঁ, আমরা ডিসকাস করছিলাম যে পিএম বুকের ক্ষেত্রে পিএমআই এর মেম্বারশিপ নিলে সবগুলো ফ্রি, কিছু বই তো পিএম বুকের সাথে বাকি যেগুলো ডাব্লিউবিএস স্কেজুল এগুলো হয়তো আমাদের লোকাল মার্কেটে অ্যাভেলেবল না, কারণ আমাদের এখানে তো ছেলেবেলে এগুলো বই পড়ে না, এই জন্য লোকাল মার্কেট এগুলো রাখেও না। এগুলোর ক্ষেত্রে জোগাড় করতে হবে আর কি মেম্বারশিপ নিয়ে। আর এএসসির গুলা লোকাল মার্কেটে কোনোভাবেই পাওয়া যাবে না, এএসসির মেম্বারশিপ নিয়ে ওগুলো কালেক্ট করতে হবে। মেম্বারশিপ ছাড়াও ওগুলো কেনা যায়, কস্টটা ডাবল হয়ে যায়। এই জন্য বেটার হয় একটা সিজনে মেম্বারশিপ নিয়ে বইগুলো কালেক্ট করা আর কি, এটাই, কিছু খরচ করা, তাহলে বইগুলো জোগাড় করা যায়। আর আরপি যেগুলো রিকমেন্ডেড প্র্যাকটিস যেগুলো দেখালাম স্কেজুলের, এটা হচ্ছে মেম্বারশিপের সাথে ফ্রি। মেম্বারশিপ নিলে এএসসির আরপি সব ফ্রি। অনেক আরপি আছে, ওদের কয়েকশো আরপি আছে, যেগুলো রিলেভেন্ট আরপি সেগুলো আমরা ওখান থেকে ডাউনলোড দিতে পারবো মেম্বার হলে। ওগুলো ফ্রি, ওগুলো কিনতে হয় না। আর বইয়ের ক্ষেত্রে মেম্বার হলে 50% ডিসকাউন্টে বই কেনা যায়। পিএমআই এর যেটা সুবিধা হচ্ছে যে টাকা লাগে না, মেম্বার হলে এমনি বই ডাউনলোড দেওয়া যায়। এটাই তবে এখন পর্যন্ত লিগ্যাল কনভেনিয়েন্ট হয়ে, ইলিগ্যাল মেলা হয়ে আছে, এগুলো তো আমরা তবে বলতে তবে মাধ্যমে আমরা কিন্তু আমাদের অডিয়েন্সের জন্য through আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা বেশ কিছু ট্রেনিং অ্যারেঞ্জ করতে পারি, বেশ কিছু ওয়েবিনার অ্যারেঞ্জ করতে পারি, যেটা কিনা ওই জিস্ট ওই নলেজ বুকটাকে আলটিমেটলি ডিফারেন্ট ওয়েতে কাস্টমার অডিয়েন্সের কাছে ইজি এক্সেস করে দিতে পারে হ্যাঁ, আমরা অডিয়েন্সের। চেষ্টা করব আর কি প্রত্যেকটা বইয়ের যে জায়গাগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করলাম, আলোচনা করলাম, যে এগুলো এই জায়গাগুলো থেকে নলেজটা নেওয়া যায়, এগুলোর উপর স্পেসিফিক ওয়েবিনার ভবিষ্যতে আমরা অ্যারেঞ্জ করার, আমাদের সাথে থাকলে আস্তে আস্তে হয়তো এগুলোর ব্যাপারে আমরা নলেজ শেয়ার করার চেষ্টা করব। কারণ ভাই আমার দেখেন আমাদের আমাদের যে আসসালামু আলাইকুম ভাই, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি জি। প্লিজ। জি, আচ্ছা, আমরা যে এই পিএমপি বা পিএসপি এই ডিগ্রিগুলা বা এই সার্টিফিকেটগুলো যদি অর্জন করি, এটা কি আমার শুধু, এটা তো বেশিরভাগ এই ক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল টেন্ডার বা ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট এগুলাতে কাজে লাগে। তো আমার বাংলাদেশের যে লোকাল প্রজেক্টগুলো বা গভর্নমেন্ট প্রজেক্টগুলো, এলজিডির প্রজেক্টগুলো, এগুলোর জন্য কি আমার এটা খুব বেশি কাজে দিবে? এটা নন অবশ্যই। ডিপেন্ডেন্ট টু প্রজেক্ট, হ্যাঁ, এটা কিন্তু প্রজেক্টের সাথে ডিপেন্ডেন্ট না। এটা প্রজেক্টের সাথে ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের নলেজ। প্রজেক্ট যেরকমই হোক, স্কেজুল বানান, স্কেজুলের কোয়ালিটি যেটা আপনি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, ওইটা জিওবি হোক ফিডিক হোক, সেম আপনাকে কিন্তু ওই কোয়ালিটি মেনটেন করে স্কেজুল বানাইতে হবে। বা অন্যান্য যে জিনিসগুলা স্ট্যান্ডার্ড ওয়েতে যেভাবে বানাইতে হয়, এটা কিন্তু নন ডিপেন্ডেন্ট টু প্রজেক্ট। হ্যাঁ, প্রজেক্টের কিছু স্পেসিফিক যদি রিকোয়ারমেন্ট থাকে, জি। তো সেইটা ফলো করে তখন ওইটা হয়তো আপনাকে টেইলর করতে হবে। বাট এইটা কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এই এই সার্টিফিকেশন গুলো আপনাকে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের আইডিয়া দিবে, এইটাই তবে আর ভাই কি। আমি আপনার সঙ্গে আর কিছু অ্যাড করতে চাই, এটা না বাংলাদেশের মার্কেট এখনো ওরকম ম্যাচিউর না টু সাম এক্সটেন্ট যে আপনাকে বাধ্যবাধকতা আছে যে এই ধরনের সার্টিফিকেশন লাগবে। বাট রিসেন্টলি আমরা দেখতে পারি পিএমপি সার্টিফিকেশন ইনকারেজ করে বিভিন্ন জব সেগমেন্টে। আর আপনি যে বললেন যে একটা মানুষের মানে তার আপনাকে ওয়েল পারফরমেন্সে কাজ করতে যাওয়ার জন্য নলেজ দরকার, সেই নলেজটা আপনাকে পিএসপি বা পিএমপি আপনাকে দিবে, যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট কন্ট্রোল কাজে লাগাতে পারেন। বাট এটার কারণে আপনার অ্যাডিটিভ অ্যাড কোনো ফ্যাসিলিটিস পাবেন না ফর দ্য মোমেন্ট। বাট এটার কারণে যেটা আপনার গ্রহণযোগ্যতা, যেটা ইন্টেলেকচুয়াল যে অ্যাডারেন্স সেটা পাবেন না। আপনি হয়তো বা এক্স্যাক্টলি। 10 বছর আগায় থাকবেন। সালাম আলাইকুম। জি, অনুপ বুঝতে ভাই, পারছি, ধন্যবাদ। আমি আমি এখানে একটু যোগ করি, হ্যাঁ, যেহেতু আমার একটা রিয়েল এক্সপিরিয়েন্স আছে।
আমার এই লাইফে এই প্রজেক্ট কন্ট্রোলের হাতে করি কিন্তু মাতিন স্যারের সাথে মোটামুটি আমি ওনার কাছ থেকে সব ধরনের ডিরেকশন গাইডলাইন নিয়ে আমি এইদিকে ক্যারিয়ার করলাম। তো আমি যখন দেশের বাইরে মুভ করলাম, এর আসার ঠিক আগ মুহূর্তে কিন্তু আমি পিএমপিটা অ্যাচিভ করলাম বাংলাদেশে। আমার হইলো কি, পিএমপির আগে যে বিষয়টা আমি জানতাম এই প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে বা স্কিজুলিং এর উপরে, পিএমপি করার পরে যেহেতু এখানে নতুন এনভায়রনমেন্ট, নতুন প্রজেক্ট, আমার ওই নলেজটা আমাকে অনেক হেল্প করছে। কিভাবে আমাকে কমিউনিকেশন গুলো করতে হবে, কিভাবে স্কিজুলিং এর মধ্যে প্রোগ্রেস মেজারমেন্টে কি কি জিনিসগুলো আমি অ্যাপ্লাই করব, আমাকে অনেকটাই হেল্প করছে এই ক্ষেত্রে। আমি মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত যেটা, এটা আপনাকে খুব একটা চাকরির ক্ষেত্রে বড় ধরনের হেল্প করবে বা একটা প্রজেক্টের কন্টেক্সটে করবে বিষয়টা এরকম না। পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, নলেজ ডেভেলপমেন্টের জন্য, ওয়ার্কের একটা কনসিস্টেন্সি ডেভেলপ করার জন্য এই জিনিসগুলো আমি মনে করি দরকার। প্লাস আর এটা একদম, এটা একটা অ্যাকসেপ্টেন্স কমফোর্টিং তো একটা পাবে, হ্যাঁ, এমপ্লয়ারের এন্ড থেকে একটা 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 পজিটিভ একটা ব্যাপার তো থাকবে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যে উনি যেহেতু সার্টিফাইড, সো ওনার ওনার এই ব্যাপারে নলেজ আছে, এতটুকুই আর কি। এই সার্টিফিকেশনটা তো নন নন সার্টিফাইড যারা তাদের ক্ষেত্রে হয়তো ওরা অনেক বেশি জানে, ইনিশিয়ালি তো কেউ কাউকে চেনে না, না একটা রিক্রুটমেন্ট হতে গেলে তখন আমি এমপ্লয়ার এন্ড থেকে ওটা তো তো আর পরিচিত থাকে না। জি, আমি ভাইয়া এটাই। তবে কিন্তু আপনাদের কাছ থেকে নলেজের একটা আনসারটা পাইছি। কম্পাউন্ডিং আর ইফেক্ট আরেকটা থাকে। বিষয় হ্যাঁ, কি, ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আমরা কখনো জব অ্যাপ্লাই করি, যেমন আমি এখানে আসার পর আমি 3টা ইন্টারভিউ দিছি আরো বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিতে। তো দেখলাম যে আমার এই সার্টিফিকেশন সম্পর্কে ওরা ডিরেক্টলি অনেক কিছু জিজ্ঞেস করে, ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে সরাসরি যে তুমি যেটা নিছো এটার মধ্যে কি 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 নলেজ গেইন করছো, বা এটা কিভাবে নিছো, এই জিনিসটা কিভাবে ডিল করো। মানে সরাসরি আমার প্র্যাকটিক্যাল ওয়ার্ক এবং থিওরিটিক্যাল নলেজের সাথে ওরা অ্যালাইন করে কোশ্চেন গুলো করে, যারা ইন্টারন্যাশনাল প্রজেক্ট গুলোতে বিশেষ ইয়েস করে স্যার, দেশের বাইরে ইয়ে করে, আমি একটা তারা জিনিস এটা অ্যাড বুঝতে করতে পারবে আরো চাচ্ছি। ভালো। নলেজ ইজ ইজ দ্য গেম চেঞ্জার। সার্টিফিকেশন আমাদেরকে ইয়া, কিছু ডেফিনেটলি। অ্যাডভান্টেজেস কন্ডিশন রাখে একটা সিচুয়েশন ফেস করার জন্য, বাট ডেফিনেটলি নলেজ ইজ দ্য গেম চেঞ্জার। দিন শেষে আমরা নলেজেবল হওয়ার জন্য হ্যালো, চেষ্টা করব। হ্যাঁ, আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে ওনার আচ্ছা, আমি একটা জিনিস অ্যাড করি, এটা হচ্ছে ওনার প্রশ্ন ছিল যে দেশি বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বা প্রজেক্টে এটা কতটুকু ইম্পর্টেন্ট। রিসেন্টলি হচ্ছে কিছু কিছু সার্কুলারে ওরা উল্লেখ করে দিচ্ছে যে পিএমপি হচ্ছে অগ্রাধিকার পাবে। সো মনে হয় যে পিএমপিটা কিছুটা ইদানিং হেল্প করছে বিভিন্ন কোম্পানিতে সার্টিফিকেশন ইজ জবের অলওয়েজ, ক্ষেত্রেও। সার্টিফিকেশন আমরা অলওয়েজ ইম্পর্টেন্ট পাবো, যেটা তুমি বলতে সবাই, বাট ডেফিনেটলি আমাদেরকে রিয়েল টাইম নলেজ না জানলে সার্টিফিকেশনটা প্রবলেম হিসেবে কাজ করে। অনেক ইন্ডাস্ট্রি অনেকেই অনেক সার্টিফিকেশন নেওয়ার পরও প্রপার জিনিস এক্সপেক্টেশন অনুযায়ী ডেলিভারি দিতে পারে না। এটা একটু সমন্বয় দরকার। এবং বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে যেহেতু মানে এখন পর্যন্ত এই যে তোমার মেগা ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন সেগমেন্টে লোকাল ইনভলভমেন্ট অনেক কম। তো আমরা যারা অপরচুনিটিস পেয়েছি বা যারা চিন্তা করতেছি অপরচুনিটিস নেওয়ার জন্য, আমাদের ডেফিনেটলি নলেজেবল হতে হবে, এটা নো ডাউট। বাট আমরা যদি ফিজিক্যালি অ্যাপ্রোচ নিতে পারি, নলেজেবল হতে পারি থ্রু দ্য প্রসেস ওরিয়েন্টেড ওয়েতে, ডেফিনেটলি এই ধরনের জব বাংলাদেশে এবং দেশের বাইরে যে কোনো করা পসিবল। অলরেডি আমাদের কলিগরা বিভিন্ন সময় দেখাই দিয়েছে। সো যেটা ভাই প্রশ্ন যেখান থেকে আসছিল যে লোকাল ইন্ডাস্ট্রিতে স্টিল নাও অ্যাডভান্টেজ পুলিশ অবশ্যই থাকবেন, সার্টিফিকেশন যে কোনো ধরনের সার্টিফিকেশন ইজ ইম্পর্টেন্ট, বাট দিন শেষে নলেজ ড্রাইভেন হওয়াটা আমাদের ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন সময় আরো প্রজেক্ট কন্ট্রোল নলেজ নিয়ে কাজ করব আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে, তো আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং ওয়েবিনার এবং আদার সেশন অ্যাটেন্ড করব। আর আজকে আপনারা, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। ইটস ভেরি ইন্টারেক্টিভ সেশন। আপনাদের প্রেজেন্স না থাকলে আমরা নিশ্চয়ই এত সুন্দর মতো করতে পারতাম না। আমরা হোপফুলি আমরা খুব শীঘ্রই আরো আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের ওয়েবিনার নিয়ে হাজির হতে পারবো। যদি মতিন ভাই আপনি আপনার জায়গা থেকে অডিয়েন্সকে স্পেশালি কোনো মেসেজ দিতে চান বিফোর ক্লোজিং দিস সেশন। স্পেশাল কোনো জি মেসেজ নাই। আমি সবাইকে ভাই, বলবো যে, হ্যাঁ, কেউ মনে হয় কিছু জিজ্ঞেস করছে। প্লিজ ভাই গো আপনি অন। আমার মনে প্রশ্নটা করলে আপনি আর মানে শেষ করে দিবেন। এই আমার হচ্ছে আমি তো মানে বিগিনিং শুরু করতে চাচ্ছি এই দিকে। তো আমার সেক্ষেত্রে কি আমি পিএমপি বাদে পিএসপি বা ওইটা দিয়ে শুরু করতে হবে, না আমার পিএমপি মাস্ট, বা আমি একবারে আপনার যদি কোনো সার্টিফিকেশন না বিগিনার থাকে হিসেবে আমি কোথা থেকে শুরু করতে পারবো, এই কোনো গাইডলাইনটা আপনাদের সার্টিফিকেশন কাছ থেকে চাচ্ছি। কোনো সার্টিফিকেশন না থাকলে প্রিপারেশন স্টার্ট করেন পিএমপির জি জন্য, পরে বাকি সার্টিফিকেশনে যাওয়া ভালো আর কি। জি
জি ভাইয়া, কথা বুঝতে পারি নাই, আবার একটু বলা যাবে? যদি কোনো সার্টিফিকেশন আপনার না থাকে, আপনি একেবারেই প্রথম শুরু করছেন সার্টিফিকেট গেইন করার ক্ষেত্রে, পিএমপিটাকে ফার্স্ট প্রায়োরিটি দেন। আগে পিএমপি হলে তারপরে আপনি অন্য সার্টিফিকেশন নিয়ে চিন্তা করা ভালো, এটা আমার সাজেশন। জি, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। না, মেসেজ হচ্ছে আমার লাস্ট মেসেজ যে আমরা যেন সফটওয়্যার বেস প্রজেক্ট কন্ট্রোল নিয়ে বেশি চিন্তা না করি, কখনোই না। সফটওয়্যার শেখার ক্ষেত্রেও যেন আমরা সাথে সাথে ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিস কি সেইটা আমরা আগে জানি, তারপরে ওইটাকে আমরা চেষ্টা করি থ্রু সফটওয়্যার ইমপ্লিমেন্ট করার। এটাই হচ্ছে বেস্ট ইমপ্লিমেন্টেশন হবে। আর যেই সোর্স অফ নলেজ নিয়ে আমরা কথা বললাম, যেখান থেকে আমাদের নলেজ গুলো নেওয়া উচিত, আমরা অ্যাটলিস্ট সবাই যেন চেষ্টা করি কোনো না কোনো ওয়েতে ডকুমেন্ট গুলো জোগাড় করে স্টাডি করার। তো আমাদের অনেক অনেক চিন্তা ভাবনার চেঞ্জ আসবে, প্রজেক্ট কন্ট্রোল সম্বন্ধে অনেক চেঞ্জ আসবে। এটাই আর কি মেসেজ। So thank you everybody for joining this session. Keep in touch. আমরা সবাই একসাথে আমাদের দেশে কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে প্রজেক্ট কন্ট্রোল প্রমোট, এবং তার জন্য আমরা ক্যাপাসিটি এনহ্যান্সমেন্টের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নিব। টাইম টু টাইম আমাদেরকে জানিয়ে দেওয়া হবে থ্রু আওয়ার লিঙ্কডইন অ্যান্ড আওয়ার ওয়েবসাইট। আপনারা কানেক্টেড থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।